স্টুডেন্টস, ওয়েলকাম টু মেড জ্যামস বাংলা। তো আজকের লেকচারে আমরা কি দেব, পিরিয়ডিসিটির কিছু টার্ম যেমন হচ্ছে জেড এফেক্টিভ, তারপরে স্ক্রিনিং এফেক্ট, পেনিট্রেশন এফেক্ট, অ্যাটমিক রেডিয়াসের মধ্যে আমরা দেখব কোভ্যালেন্ট, মেটালিক, ভ্যান রেডিয়াস, আয়নিক রেডিয়াস এবং এই রিলেটেড এছাড়া আইসো ইলেকট্রনিক স্পিসিস এই নিয়ে যত ধরনের পিওকিউ এসছে এবং প্রত্যেকটা কনসেপ্ট আমরা ডিটেলে বুঝবো। প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটা পিরিয়ডের এক্সেপশন, উইদাউট এক্সেপশন সবার ট্রেন্ডগুলো আমরা জানবো এবং এই রিলেটেড যে ধরনের যেই মেন এবং নিটে পিওকিউ এসছে প্রত্যেকটা আমরা সলভ করব। লেকচারে থিওরি কমপ্লিট করার পর এখানে পিওকিউ সেশন আছে যেখানে আমরা পিওকিউগুলো সলভ করব। লেকচারে থিওরিটা তোমরা কি করবে, প্রথমে মুখস্থ করবে, দেখবে, লিখবে, লেখার পর ভিডিওটা পজ করবে, তারপরে কি করবে, পিওকিউগুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করবে। নিজে নিজে সলভ না করতে পারলে তখন আমি যেভাবে সলিউশন করিয়েছি, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা অপশন আমি ডিটেইলে তোমাদের বুঝিয়েছি, সেগুলো তোমরা সলভ করবে, ঠিক আছে। তো বিগত লেকচারগুলো তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এই লেকচারটাকেও সেরকমভাবে ভালোবাসা দেবে। আর নেক্সট লেকচার আসছে আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন বিভবের নামে, ঠিক আছে। এই লেকচারটা খুবই তাড়াতাড়ি আসছে এবং এভাবে ধীরে ধীরে ছোট ছোট পার্ট নিয়ে প্রত্যেকটা লেকচার এবার ডেলি আসতে থাকবে। তো তোমরা চ্যানেলের সাথে এভাবে জুড়ে থাকো আর লেকচারটা দেখো। তোমাদের যে জায়গায় যে কোনোভাবে সমস্যা হচ্ছে, সে সমস্যাগুলো তোমরা আমাকে জানাও, ঠিক আছে। আমি কমেন্টে বা তোমরা যদি ইনস্টাগ্রামে জিজ্ঞেস করতে চাও তো চ্যানেলে অ্যাবাউট সেকশনে যাবে, সেখানে তোমরা টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রামের ভেতরে আজকে যে লেকচার আছে লেকচারের পিডিএফটা আপলোড হয়ে যাবে এবং প্রত্যেক দিনের লেকচারের পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি তোমরা আরও কোনো ডাউট থাকে তো ইনস্টাগ্রামও আমার চ্যানেলের অ্যাবাউট লিঙ্কে থাকবে, সেখান থেকে তোমরা আমাকে ডাউট করতে পারবে। এনি টাইম তোমরা ফ্রি টু আস্ক, যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের, সেটা স্টাডি রিলেটেড হোক, স্টাডি ছাড়া হোক, অলওয়েজ পাশে আছি, ঠিক আছে। তো চলো লেকচারটা দেখো, কেমন লাগছে সেটা জানাবে। তো চলো শুরু করা যাক। জেড এফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা সংক্ষেপে ইএনসি। তো জেড এফেক্টিভ বা ইএনসিটা কি, বাংলা যদি আমরা বলি কার্যকরী নিউক্লিয় আধান। আর এখন আমরা তারপরে পড়ব স্ক্রিনিং বা শিল্ডিং এফেক্ট, যার বাংলা হলো আবরণী প্রভাব। তো এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জানার আগে প্রথমত আমরা জেনে নিই নিউক্লিয় চার্জটা কি। নিউক্লিয় চার্জটা কি না, নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস আর এই যে ইলেকট্রন, ঠিক আছে, সিঙ্গেল ইলেকট্রন, নিউক্লিয়াস আর একটা ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে এখানে দেখো যে নিউক্লিয়াসের চার্জটা কি, পজিটিভ চার্জ, আর এইখানে যে ইলেকট্রনের চার্জ তাহলে নেগেটিভ চার্জ। তাহলে আমরা জানি নেগেটিভ আর পজিটিভ কি করে, পরস্পরকে অ্যাট্রাক্ট করে। তাহলে এই যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করবে, ঠিক আছে, ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করবে, সেটাকে আমরা বলছি নিউক্লিয় চার্জ। তাহলে নিউক্লিয় চার্জটা মেনলি এই প্রোটন সংখ্যাকে ডিনোট করবে। এখানে আমরা দেখছি যে প্রোটন সংখ্যাকে ডিনোট করবে নিউক্লিয় চার্জ। এই নিউক্লিয় চার্জ এর সংজ্ঞাটা আমি কেন বললাম এটা তোমাদের মনে রাখতে হবে। এই নিউক্লিয় চার্জের সংজ্ঞায় বিশেষ করে একটা যেই মেন্সের পিওকিউ এসেছে, তাই আমাদের এটা মনে রাখতে হবে নিউক্লিয় চার্জ জিনিসটা কি। নিউক্লিয় চার্জ জিনিসটা কি আমরা দেখলাম, নিউক্লিয়াস, ঠিক আছে, এবং একটা সিঙ্গেল ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে সেটাকে আমরা কি বললাম, যে নিউক্লিয়ার চার্জ। তারপরে এবার দেখো এটা আমরা কি করলাম, একটা সিঙ্গেল কক্ষপথ নিয়েছিলাম, তারপরে যখন আমরা কক্ষপথ বাড়িয়ে দিলাম, ঠিক আছে। কারণ ইএনসি যেটা আছে, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী নিউক্লিয় আধান, এটা কি বলতো, ভ্যালিড ফর মাল্টি ইলেকট্রন সিস্টেম। এখানে আমরা একটা ইলেকট্রন সিস্টেম দিয়ে আমরা কি বললাম, যে নিউক্লিয়ার চার্জটা কি, ঠিক আছে। এবার আমরা যখন অনেকগুলো ইলেকট্রন সিস্টেম নিয়ে নিলাম, অনেকগুলো কক্ষপথ নিয়ে নিলাম, ঠিক আছে, তখন যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে তোমার কি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। জিনিসটা কেমন দেখো, এটা হচ্ছে সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রন আছে, তাই এটাকে আমরা কি বললাম, আউটার সেল ইলেকট্রন। এটাকে আমরা বলবো আউটার সেল ইলেকট্রন বা এর আরেকটা নাম হচ্ছে টেস্ট ইলেকট্রন। এখানে আমরা ইলেকট্রন মানে কি জানলাম, ইলেকট্রন মানে হলো নেগেটিভ, আর এই নেগেটিভ কি করবে, এখানে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস কি করবে, নেগেটিভকে টানবে, ঠিক আছে, নিউক্লিয়াস এই নেগেটিভকে কি করবে, টানবে। এটা কারণ নেগেটিভ কি করে, কারণ নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াস হচ্ছে তোমার কি পজিটিভ, তাহলে এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে কি করছে, অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, ঠিক আছে। পজিটিভ আর নেগেটিভের মধ্যে আমরা দেখতে পেলাম অ্যাট্রাকশন।
ঠিক আছে, পজিটিভ আর নেগেটিভের মধ্যে অ্যাট্রাকশন। এটা আমরা সাধারণভাবে দেখতে পাচ্ছি যে এই যে আউটার মোস্ট সেলে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে কে টানছে, এখানে নিউক্লিয়াস টানছে, কারণ নিউক্লিয়াস পজিটিভ আর আউটার মোস্ট সেলে যে ইলেকট্রন আছে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা জানি যে কি করে ইলেকট্রন আর প্রোটন মানে যে তোমার নেগেটিভ এবং পজিটিভ এরা কি করে একে অপরকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ করার সময় কি বলছে বলতো, আকর্ষণ করার সময় এই যে দেখো এগুলো হচ্ছে কি ইনার ইলেকট্রন, এটা ইনার ইলেকট্রন, এটা হচ্ছে তোমার কি আউটার ইলেকট্রন। তাহলে এই যে একে কি করছে আকর্ষণ করছে, কে আকর্ষণ করছে পজিটিভ চার্জ, কাকে নেগেটিভ চার্জকে, কে আকর্ষণ করছে পজিটিভ চার্জ তথা নিউক্লিয়াস কাকে আকর্ষণ করছে আউটার ইলেকট্রনকে বা টেস্ট ইলেকট্রনকে আকর্ষণ করছে। এবার আকর্ষণ করছে দেখো এখানে এর কাছে যারা আছে তাদের সঙ্গেও তো এর আকর্ষণ হবে, তাই না? এখানে যেমন ধরো এই ইলেকট্রনটার সঙ্গে এর আকর্ষণ হবে, এই ইলেকট্রনটার সঙ্গেও আকর্ষণ হবে, এই ইলেকট্রনটার সঙ্গেও আকর্ষণ হবে, এই ইলেকট্রনটার সঙ্গেও আকর্ষণ হবে, আরো যতগুলো ইলেকট্রন আছে প্রত্যেকটার সঙ্গে এই পজিটিভ চার্জের কি হবে আকর্ষণ হবে। এই আকর্ষণ হবে তার মানে এরাও আকর্ষণ করবে, কিন্তু এরা তো কাছে আছে, তাহলে আমার যে কাছে আছে আমি কি করবো তাকে তো বেশি অ্যাট্রাকশন করবো, তাই না? একেও আকর্ষণ করব। তা আর যখন দূরে চলে যাবে তখন কি হবে অ্যাট্রাকশনটা কমে যাবে, সেই বিষয়টা না। দেখো এখানে অ্যাট্রাকশন করছে, এরা অ্যাট্রাকশন করছে, এর যে অ্যাট্রাকশন করার যে ব্যাপারটা আছে এরা কিন্তু বাধা দেবে, কারণ এখানে দেখো এদের মধ্যে যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে তোমার কি রিপালশন, এদের মধ্যে যে জিনিসটা কাজ করবে সেটা রিপালশন, কারণ হচ্ছে তোমার কি নেগেটিভ আর নেগেটিভ এরা হলো তোমার কি সমচার্জ, তাহলে সমচার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এটাও কি করবে এরাও কি করবে রিপালশন করবে, এটার সঙ্গেও কি হবে রিপালশন হবে, এটার সঙ্গেও কি হবে তোমার রিপালশন হবে। তাহলে এরা কি করছে বলতো রিপালশন করছে, আর শুধুমাত্র এরা এটার সঙ্গে হচ্ছে তোমার কি অ্যাট্রাকশন। তাহলে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জিনিসটা কি বলতো, যে ইনার ইলেকট্রনগুলো আছে এই ইনার ইলেকট্রনগুলো রিপালশন করছে, ঠিক আছে, এই রিপালশন করা সত্ত্বেও আউটার মোস্ট সেল বা টেস্ট ইলেকট্রনকে নিউক্লিয়াস যে পরিমাণ নেট ফোর্স অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে কি এরা তো রিপালশন করছে, এদের যে রিপালশনটা আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে, রিপালশনটা বাদ দিয়ে দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার কি নেট ফোর্স অফ অ্যাট্রাকশন, যে পরিমাণ নেট ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে টানছে সেটাকে আমরা কি বলছি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ব্যাপারটা আবার দেখো এটা হচ্ছে তোমার কি আউটার সেল ইলেকট্রন বা টেস্ট ইলেকট্রন, আউটার সেল ইলেকট্রন বা টেস্ট ইলেকট্রন কি করছে ইনার সেলগুলো রিপালশন করছে, কেন? তারা বলছে আমি নিউক্লিয়াসের বেশি কাছে আছি, আমি ওকে বেশি ভালোবাসবো, তুমি দূর থেকে এসে তোমাকে হঠাৎ তাড়াতাড়ি ভালোবাসতে দেবো নাকি, আমরা কাছে আছি, আমরা আগে ভালোবাসবো, নিউক্লিয়াসের প্রতি অধিকার আমাদের, তাই তারা কি করছে ওকে ভালোবাসতে দিচ্ছে না, তার সঙ্গে আকর্ষণ করতে দিচ্ছে না, তারা কি করছে তাকে বিকর্ষণ করছে বা রিপালশন করছে। এই রিপালশন থাকা সত্ত্বেও যতটা পরিমাণ কি করছে ইলেকট্রন তাকে অ্যাট্রাক্ট করতে পারছে সেটাকে আমরা বলছি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে। তার মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি বলতো নেট অ্যাট্রাকশন, মানে টোটাল আমি কতটা অ্যাট্রাকশন করতে পারছি অফ নিউক্লিয়াস অন আউটার মোস্ট ইলেকট্রন, এই যে নিউক্লিয়াসকে আউটার মোস্ট ইলেকট্রন কতটা পরিমাণে অ্যাট্রাকশন করতে পারছি সেটাকে আমরা কি বলছি বলতো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ডিসপাইট রিপালশন অফ ইনার ইলেকট্রন, এই ইনার ইলেকট্রন থাকা সত্ত্বেও যে পরিমাণ টোটাল আমি অ্যাট্রাকশন করতে পারছি সেটাকে আমি কি বলছি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে দেখো এফ নেট মানে টোটাল আমার যে অ্যাট্রাকশন যার ফলে আমি এটাকে কি করতে পারি কাছে টানতে পারছি অ্যাট্রাক্ট করতে পারছি ইকুয়ালস টু কি টোটাল অ্যাট্রাকশন মাইনাস টোটাল রিপালশন ফোর্স। তাহলে এফ নেট মানে টোটাল আমার কি আমি কতটা পরিমাণে অ্যাট্রাক্ট করতে পারছি মানে মেন, ঠিক আছে, এরা থাকা অবস্থায় সেটা ইকুয়ালস টু কি না তো টোটাল অ্যাট্রাকশন মাইনাস টোটাল রিপালশন ফোর্স, যেটাকে আমরা কেমিস্ট্রি ভাষায় কি করি যে টোটাল যে নেট অ্যাট্রাকশন পাচ্ছি, ঠিক আছে, সেটাকে আমরা বলছি জেড এফেক্টিভ বা টোটাল অ্যাট্রাকশন যেটা আমরা পাচ্ছি, টোটাল অ্যাট্রাকশন না, এটাকে আমরা কি লিখবো টোটাল নেট অ্যাট্রাকশন, ঠিক আছে। আর যেটা পাচ্ছি জেড মাইনাস সিগমা, এই এফ অ্যাট্রাকশনটাকে আমরা বললাম জেড মানে কি বলতো নাম্বার অফ প্রোটন বা অ্যাটমিক নাম্বার বা অ্যাট্রাকশন ফোর্স অন নিউক্লিয়াস, ঠিক আছে। আর সিগমা মানে কি রিপালশন ফোর্স বাই ইনার ইলেকট্রন, এই যে ইনার ইলেকট্রনগুলো আছে ইনার ইলেকট্রনগুলো যে রিপালশন ফোর্স দিচ্ছে সেটাকে আমরা ডোনেট করছি সিগমা দ্বারা, ঠিক আছে। সিগমাকে আমরা আবার বলতে পারি শিল্ডিং, এই সিগমাকে আমরা বলি শিল্ডিং বা সিগমা। এই সিগমার ভ্যালু যত কম হবে এই জেড এর ভ্যালুটা জেড এফেক্টিভের ভ্যালুটা
জেড এফেক্টিভের ভ্যালুটা তত বাড়বে। তাহলে সিগমার ভ্যালু আমি যত কমাবো জেড এফেক্টিভের ভ্যালুটা তত বাড়বে। কারণ এখানে দেখো আমি জেড থেকে যদি সিগমার ভ্যালুটা কম হয়, মানে ধরো 10 থেকে যদি আমি 0.1 বাদ দিই বা 10 থেকে আমি যদি 10 বাদ দিই, তাহলে কোন সময় আমার জেডের ভ্যালুটা বাড়বে? 0.1 বাদ দিলে জেডের ভ্যালুটা বাড়ছে। তার মানে কি যতই আমি কি করছি না, তো সিগমার ভ্যালুটা আমি যত কম করছি জেড এফেক্টিভের ভ্যালুটা ততটা বাড়বে। ঠিক আছে, তত বেশি বাড়বে। এবার দেখো নেক্সট আমরা দেখালাম যে এটাকে কি আমরা কি বললাম? সিগমাটাকে কি বললাম? শিল্ডিং বা স্ক্রিনিং। শিল্ডিং বা স্ক্রিনিংটা কি না, তো দ্য রিপালশন বাই ইনার ইলেকট্রন অন ভ্যালেন্স ইলেকট্রন ইজ কল্ড স্ক্রিনিং অর শিল্ডিং এফেক্ট। মানে যে পরিমাণ রিপালশন কি করছে, ইনার ইলেকট্রন প্রোভাইড করছে অ্যাট্রাকশনের সময়, সেটাকে আমরা কি বলছি? শিল্ডিং বা স্ক্রিনিং বা আবরণী প্রভাব বাংলাতে বলছি, যেটাকে আমরা কি দ্বারা ডিনোট করি বলতো? সিগমা দ্বারা ডিনোট করি। এবার দেখো এত কিছু আমরা পড়লাম, এই পড়ার পর আমরা যে কনক্লুশন সেটা কি পাই বলতো? এবার আমরা ট্রেন্ডগুলো দেখে নিই। ট্রেন্ড জানার আগে এই যে জেড এফেক্টিভ একটা আমরা জানি যে জেড এফেক্টিভটা কি বলতো? ইনভার্সলি প্রপোর্শনাল কার সঙ্গে? না, অ্যাটমিক সাইজের সঙ্গে। মানে কি হলো, যদি অ্যাটমিক সাইজ বাড়ে তাহলে জেড অ্যাটমিক সাইজ যদি বাড়ে তাহলে এটা কমবে, বা এটা বাড়লে এটা কমবে, এরকম। ইনভার্সলি মানে ইনভার্স যে রিলেশন, এটার মানে হয় একটা যদি বাড়ে তো অপরটা কমবে, একটা কমলে অপরটা বাড়বে, এরকম। ঠিক আছে, তো জেড ইফেক্টিভের যে ট্রেন্ড সেটা আমরা দেখি একটা পিরিয়ড বরাবর মানে কি? ওটা তো আমরা একটু আগে আমরা বুঝিয়েছি লাস্ট লেকচারে। দেখো যদি আমরা লেফট থেকে রাইট, মানে আমরা কি করছি, বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে জেড এফেক্টিভ বাড়বে, আর যদি জেড এফেক্টিভ বাড়ে তাহলে অ্যাটমিক সাইজটা কি হবে? কমে যাবে, অ্যাটমিক সাইজটা ছোট হয়ে যাবে। জেড এফেক্টিভটা যদি বড় হয় বা বেশি হয় তাহলে অ্যাটমিক সাইজটা কি হবে? কমে যাবে। তারপরে দেখো ইন গ্রুপের ক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড পিরিয়ডে জেড এফেক্টিভ ক্রমাগত বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু থার্ড পিরিয়ডের পর থেকে কি হয় না, তো এটা কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে থার্ড পিরিয়ডের পরে কনস্ট্যান্ট হয়ে যায়, কিন্তু যেহেতু এন বৃদ্ধি পাচ্ছে, কোথায়? গ্রুপে যখন আমরা নিচের দিকে যাবো তখন কি হচ্ছে? এন বৃদ্ধি পাচ্ছে। এন মানে হচ্ছে তোমার কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বা এখানে আমরা কি বলছি? সেল। তো সেল যদি বৃদ্ধি পাচ্ছে তাহলে কি হবে না, তো সাইজটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে জেড এফেক্টিভের যে ট্রেন্ড সেটা আমরা জানলাম। এবার দেখো শিল্ডিং এর যে ট্রেন্ড। শিল্ডিং কি বলছি বলতো? একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে কি শিল্ডিং বা সিগমা বা আবরণী প্রভাবটা বৃদ্ধি পায়। আর একটা গ্রুপের ভেতরে কি হয় আমাদের? বলছে টপ টু বটম, মানে উপর থেকে যদি আমরা নিচে দিকে যাই তাহলে কি হয়? সিগমা যেটা আছে সিগমাটা কি হয়? বৃদ্ধি পায়, সিগমাটা বৃদ্ধি পায়। মানে এখানে আমরা পিরিয়ডও দেখলাম বৃদ্ধি পেলো লেফট টু রাইট গেলে, আর এখানে হচ্ছে গ্রুপের ক্ষেত্রেও আমরা দেখলাম যে টপ টু বটম গেলে সেটা বৃদ্ধি পেলো। কারণ এটা এই যে তোমার সিগমাটা ডিপেন্ড করছে কিসের ওপর? ইনার ইলেকট্রনের ওপর। ঠিক আছে, আশা করছি এতক্ষণ পর্যন্ত আমি যা পড়লাম সেটা বুঝতে পারলে। তাহলে আবার দেখো যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী নিউক্লিয় আধানটা কি? এই যে তোমার আউটার ইলেকট্রন কি করছে বলতো? এটাকে অ্যাট্রাকশন করছে। অ্যাট্রাকশন করার সময় এরা বাধা দিচ্ছে, রিপালশন করে। তাহলে এদের রিপালশন থাকা সত্ত্বেও যে পরিমাণ ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করতে পারছে সেটাকে আমরা কি বললাম? যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। নেট attraction of nucleus on outermost cell despite a repulsion of inner electron থাকা সত্ত্বেও যে পরিমাণ নেট ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে তারা কি করছে? এই যে আউটার ইলেকট্রন এবং এই যে পজিটিভ মানে কি বলে এটাকে? নিউক্লিয়াস একে অপরকে টানছে, সেটাকে আমরা কি বললাম? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। আর শিল্ডিং কি বললাম? এই যে রিপালশন ফোর্স সেটাকে আমরা বললাম শিল্ডিং বা স্ক্রিনিং বা আবরণী প্রভাব। এখানে আমরা কি দেখলাম? যে এটাকে আমরা সিগমা দ্বারা ডিনোট করছি। ওকে, আর এইগুলো আমরা দেখলাম, ট্রেন্ডগুলো দেখে নিলাম। জেড এফেক্টিভ কি হচ্ছে? জেড এফেক্টিভ মানে কি? জেড এফেক্টিভ মানে হচ্ছে কার্যকরী নিউক্লিয় আধান বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা জেড এফেক্টিভ। এরা কি হচ্ছে? যখন আমরা লেফট টু রাইট যাচ্ছি বাড়ছে, সাইজ কমে যাচ্ছে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। গ্রুপের ক্ষেত্রে কি দেখলাম? সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ডে কি হচ্ছে? জেড এফেক্টিভ বাড়ছে, কিন্তু থার্ড পিরিয়ডের পরটা এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আবার দেখলাম যে এন বা সেল নাম্বার যেহেতু বাড়ছে, তাহলে গ্রুপের ক্ষেত্রে আমরা দেখবো সাইজটাও বাড়বে। আর শিল্ডিং বা সিগমা দেখার ক্ষেত্রে কি দেখলাম? দেখো পিরিয়ডের ক্ষেত্রে কি লেফট টু রাইট সিগমা বাড়ছিল, আর গ্রুপের ক্ষেত্রে টপ টু বটম বলছে সিগমা বাড়ছিল। মানে এখানে লেফট টু রাইট গেলেও বাড়ছিল আর টপ টু বটম গেলেও বাড়ছিল। চলো এবারে আমরা দেখব পেনিট্রেশন ইফেক্ট এবং কন্ট্রাকশন। তো পেনিট্রেশন এফেক্ট মানে কি বলতো? ভেদন
ভেদন ক্ষমতা, ঠিক আছে। আর কন্ট্রাকশন, কন্ট্রাকশন মানে সংকোচন। তাহলে আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে আমরা কি দেখেছিলাম যে অরবিটাল, বিভিন্ন অরবিটাল ছিল, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, এবং তাদের শেপের ব্যাপারে জেনেছিলাম। সেগুলো যেমন হচ্ছে তোমার এটা স্পেরিক্যাল, ডাম্বল, ডাবল ডাম্বল, এটা হচ্ছে তোমার কি ট্রিপল ডাম্বল, এইরকমভাবে এসপিডিএফ এই শেপগুলো ছিল। তো এখানে দেখো, এখানে আমরা দেখছিলাম এটা হচ্ছে তোমার কি, মেনে নাও এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াস যখন আমরা কি করব, কন্ট্রাক্ট করব, সংকোচন করব, বা পেনিট্রেশন ইফেক্ট মানে কি বলতো? পেনিট্রেশন ইফেক্ট হচ্ছে তোমার কি, নিউক্লিয়াসে ঢোকার প্রবণতা, নিউক্লিয়াসে ঘরে ঢোকার প্রবণতা, নিউক্লিয়াসের যে ঘর আছে এই ঘরের তার কাছে সংকোচন হওয়ার যে প্রবণতা, সেটা কেমন ভাবে হবে? যেমন এস হচ্ছে স্পেরিক্যাল, এস হচ্ছে কেমন, গোলাকার। তো গোলাকার যদি হয় আর মধ্যখানে যদি নিউক্লিয়াস থাকে, তাহলে কি হবে? সে কিন্তু চারিদিক থেকে কি করবে, চারিদিক থেকে সংকোচন হবে, সে অনেকটা সংকোচন হতে পারবে, তাই না? চারিদিক থেকে সংকোচন হতে পারবে, তার মানে তার কি সাইজটা ছোট হয়ে যাচ্ছে, মানে ডিস্টেন্সটা কমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে বলতো, পেনিট্রেশন মানে তার অ্যাট্রাকশনটা বেড়ে যাচ্ছে, অ্যাট্রাকশনটা বেড়েছে। তাহলে যখন এটা কি হচ্ছে, অ্যাট্রাকশনটা বাড়ছে, আর এখানে অ্যাট্রাকশন বাড়া মানে হচ্ছে তোমার কি, পেনিট্রেশনটা বাড়া। তাহলে পেনিট্রেশন মানে কি, নিউক্লিয়াসের ঘরে ঢোকার প্রবণতা। এখানে আমরা কি করলাম, ডিস্টেন্স কমালাম, ডিস্টেন্স কি করে কমালাম, অ্যাট্রাকশন বাড়িয়ে, এস এর ক্ষেত্রে। আবার যদি আমরা বলি পি এর ক্ষেত্রে, তো পিটা আমরা হচ্ছে ডাম্বেলের ক্ষেত্রে, তো ডাম্বেল যদি হয় তাহলে কি হবে, মাত্র এই দুই দিকেই হবে। তাহলে দুই দিকে হবে মানে কি, এর থেকে কম কি করতে পারবে, কন্ট্রাক্ট হতে পারবে বা সংকোচন হতে পারবে। এফ ডি এর ক্ষেত্রে আরো কম হতে পারবে, এফ এর ক্ষেত্রে আরো কম সংকোচন হতে পারবে। তাহলে আমরা যদি দেখি অর্ডার অফ অ্যাট্রাকশন, মানে নিউক্লিয়াসের অর্ডার অফ অ্যাট্রাকশন মানে কি, নিউক্লিয়াসের যে যত কাছে তার অ্যাট্রাকশন তত বেশি হবে। এই কথাটা তো স্বাভাবিক, যে যত কাছে থাকে তার অ্যাট্রাকশন তত বেশি হয়, আর দূরে চলে গেলে অ্যাট্রাকশন কমে যায়। তাই তার কারণেই তো লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো টিকে না, তাই না? তো দেখো এখানে আমরা দেখছি যে নিউক্লিয়াসের যে যত কাছে তার অ্যাট্রাকশনটা ঠিক ততটাই বেশি। তাহলে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে এস, ঠিক আছে। তারপরে আরেকটু দূরে যাচ্ছে পি, ডি দূরে, এফ দূরে, এরা হচ্ছে দূরে, তাই এদের অ্যাট্রাকশনটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এফ এর অ্যাট্রাকশন একদম কম, তার থেকে কম, এগুলো সব আস্তে আস্তে কমতে থাকে। পি এর কম, ডি এর তার থেকে কম, আর সব থেকে কম হচ্ছে এফ এর, আর সব থেকে কাছে হচ্ছে এস। তাহলে এস এর যে অ্যাট্রাকশন করার প্রবণতা সব থেকে বেশি হবে। নেক্সট এবার দেখো যে অর্ডার অফ পেনিট্রেশন পাওয়ার। পেনিট্রেশন পাওয়ার মানে আমরা কি বললাম, ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস কম হলে অ্যাট্রাকশন বাড়বে, পেনিট্রেশন এফেক্ট বাড়বে। সেম জিনিস এখানে দেখো, ডিস্টেন্স এখান থেকে নিউক্লিয়াস থেকে যার যত কম হবে তার কি হবে, অ্যাট্রাকশন বাড়বে। অ্যাট্রাকশন বাড়লে কি হবে, পেনিট্রেশন এফেক্টটা বেড়ে যাবে। অ্যাট্রাকশন বাড়লো এখানে এস এর ক্ষেত্রে সব থেকে বেশি অ্যাট্রাকশন, তারপরে পি এর, তারপর ডি এর, তারপর এফ এর। এবারে দেখো শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট মানে আমরা বললাম আবরণী প্রভাব, বা এখানে কি করছে না, তো আবরণী প্রভাব মানে ও ঢালের মতো কাজ করছে। দেখো সবচেয়ে ভালো ঢাল কোনটা কাজ করবে, ধরো তুমি যুদ্ধ করতে গেলে এগুলো মেনে নাও তোমার কাছে কি আছে, যুদ্ধের ওই কি বলে ঢালগুলো। তো এস ঢালটা যেটা হবে এটা একদম নিরেট হবে, তোমার গায়ে যদি তীর তীর চলে আসে ও কি করবে, তোমাকে পুরোপুরি ভাবে রক্ষা করবে। তাহলে এস এর যে তোমার কি, এস এর কি বলছে, শিল্ডিং পাওয়ারটা সব থেকে বেশি। এখানে দেখো কোনো ছিদ্র নেই। তারপর পিটা হচ্ছে তোমার কি, এস এর থেকে কম হবে। দেখো এখানে ছিদ্র আছে, এগুলোর মধ্যে তীর ঢুকে যেতে পারে। তারপর ডি দেখো, ডি এর চেয়ে আরো কম হবে। এগুলো দিয়ে দেখো অনেক ফুটো টুটো আছে, মানে এগুলো আমি কিন্তু বোঝানোর জন্য করছি, ঠিক আছে। এগুলো এরকম হয় না, বাস জাস্ট তোমাদের মনে রাখার জন্য। তারপর এফ এ দেখো, এফ এর ক্ষেত্রে তোমার কি, যে শিল্ডিং বা স্ক্রিনিংটা সেটা আরো কম হবে। তাহলে সব থেকে ভালো ঢাল বা সবচেয়ে ভালো শিল্ডিং কে করবে, এফ। তারপরে কে করবে, পি করবে, তারপরে ডি, তারপরে এফ। এই এক্সাম্পলের সাহায্যে আশা করছি বুঝতে পারলে। তাহলে আমরা দেখবো যে স্ক্রিনিং এর যে অর্ডার বা শিল্ডিং এর যে অর্ডার সেটা কেমন ছিল, এস, তারপরে পি, তারপরে ডি, তারপর এফ। তাহলে এই অর্ডারগুলো কিন্তু ঠিক আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম এলো। অর্ডার অফ অ্যাট্রাকশন ও এসপিডিএফ, অর্ডার অফ পেনিট্রেশন ইফেক্ট ও এসপিডিএফ, অ্যান্ড শিল্ডিং ইফেক্ট ও এসপিডিএফ, ঠিক আছে। এবারে দেখো আমরা দেখলাম যে ডি আর এফ এর ক্ষেত্রে কি হচ্ছে, যে সিগমাটা পোর, এই যে সিগমা, সেই সিগমাটা হচ্ছে পোর বা কম, ডিউ টু পোর সিগমা অফ ডি অ্যান্ড এফ ইলেকট্রন। এই যে ডি এবং এফ ইলেকট্রনে কি সিগমা বা শিল্ডিং বা
স্ক্রিনিংটা কম কম থাকার কারণে জেড ইফেক্টিভ বাড়ছে। আর জেড ইফেক্টিভ বাড়লে কি হয়, অ্যাট্রাকশন অন আউটার ইলেকট্রন ইনক্রিজ, তাহলে বাইরের কক্ষে যে তোমার কি অ্যাট্রাকশনটা বেড়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে জেড ইফেক্টিভ বাড়ছে, জেড ইফেক্টিভ বাড়ার ফলে কি হচ্ছে, অ্যাট্রাকশন অন আউটার ইলেকট্রন ইনক্রিজ। এই যে অ্যাট্রাকশন অফ আউটার ইলেকট্রন মানে আউটার ইলেকট্রনকে কি করবে, জেড ইফেক্টিভ বাড়ছে, টানবে, টেনে কি করবে, সংকোচন করবে, টেনে কি করবে, সংকোচন করবে, সংকোচন করে দিলে কি হবে, কন্ট্রাকশন ইন সাইজ, সাইজটা কি হবে, কন্ট্রাকশন ইন সাইজটা বেড়ে যাবে, সাইজের যে কন্ট্রাকশন সেটা বেড়ে যাবে, মানে কি সাইজটা সেটা ছোট হয়ে যাবে, সাইজটা ছোট হয়ে যাবে। এবার দেখো এই যে তোমার কি অ্যাট্রাকশন, এটা কেন হচ্ছে, দেখো জেড ইফেক্টিভ মানে আমরা একটু আগে জানলাম জেড ইফেক্টিভ জেড মাইনাস সিগমা, এই সিগমা যখন কম হয়ে যাবে তো জেডের ভ্যালুটা বেড়ে যাবে। তো জেডের ভ্যালু বাড়া মানে কি, জেডের ভ্যালুটা বাড়া মানে জেড ইফেক্টিভ এখানে বেড়ে আছে, এর ভ্যালু কমে যাওয়া মানে এদের যে তোমার কি ওভারঅলটা কি হচ্ছে, ওভারঅলটা এই ভ্যালুটা বেড়ে যাচ্ছে, আর এই ভ্যালুটা বাড়া মানে জেড এফেক্টিভ বেড়ে যাচ্ছে। আর আমরা একটু আগে জেনেছিলাম যে জেড এফেক্টিভ এবং সাইজ এরা ইনভার্সলি প্রপোর্শনাল। এবার যে কন্ট্রাকশনটা কয় ধরনের হচ্ছে, দেখো কন্ট্রাকশনটা 3 ধরনের হচ্ছে, ডিউ টু 4 সিগমা অফ 3D ইলেকট্রন, এই 3D ইলেকট্রনের আমরা দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি যে 4 সিগমা অফ 4F ইলেকট্রন, 4 সিগমা অফ 5F ইলেকট্রন। যে 3Dতে যে 4 সিগমার জন্য আমরা দেখতে পাচ্ছি ট্রানজিশন কন্ট্রাকশন, 4F এর জন্য আমরা দেখতে পাই ল্যান্থানয়েড কন্ট্রাকশন, আর 5F এর জন্য আমরা দেখতে পাই অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন। তাহলে অর্ডার অফ সিগমার যে অর্ডার সেটা হচ্ছে এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। আবার যে এফ এর আমরা দুটো দেখলাম, একটা 4F আর একটা 5F। 4F এর যে তোমার অর্ডার অফ সিগমা 4F এরটা বেশি 5F এর থেকে, ঠিক আছে। আর এখানে আমরা দেখলাম তিনটে জিনিস আমরা কম্পেয়ার করছিলাম, কি কি, 3D 4F অ্যান্ড 5F ইলেকট্রন। তাহলে 3D ইলেকট্রনের সিগমাটা সব থেকে বেশি, তারপরে 4F, তারপরে 5F, সব থেকে বেশি মানে এই ডি আর এফ এর মধ্যে, ঠিক আছে। তাহলে 3D, তারপর 4F, তারপর 5F। এবার এটাকে যদি আমরা স্ট্রেংথ অফ কন্ট্রাকশন মানে কন্ট্রাকশন হওয়ার যে প্রবণতা যদি আমরা দেখি, তাহলে কোনটা সব থেকে বেশি হবে, সব থেকে বেশি হবে কিন্তু 5F, তারপরে হবে 4F, তারপর 3D। 5F মানে কোনটা, অ্যাক্টিনয়েড। তাহলে ম্যাক্সিমাম কন্ট্রাকশন আমরা দেখতে পেলাম অ্যাক্টিনয়েডের ক্ষেত্রে বা 5F এর ক্ষেত্রে, আর এখানে মিনিমাম কন্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি 3Dর ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমরা এই ব্যাপারগুলো আশা করছি ক্লিয়ার হলো। এবার আমরা নেক্সট টপিকে যেটা যাবো সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস জানার আগে আমরা দেখবো যে রেডিয়াস কি। রেডিয়াস হলো তোমার কি বলতো, সেন্টার আছে, এই যে সেন্টার থেকে যে তোমার কি বাইরের যে দূরত্ব, ঠিক আছে, সেন্টার ডিস্টেন্স বিটুইন সেন্টার টু কর্নার, এই সেন্টার থেকে কর্নারের যে ডিস্টেন্স সেটাকে আমরা বলছি রেডিয়াস। সেম জিনিস এখানে দেখো অ্যাটমিক রেডিয়াস কি বলতো, ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট ইলেকট্রন, মানে এটা হচ্ছে তোমার কি আউটার মোস্ট কক্ষপথ, এই আউটার মোস্ট কক্ষপথের যে দূরত্ব সেটাকে আমরা কি বলছি বলতো, অ্যাটমিক রেডিয়াস বলছি। নেক্সট এবার দেখো যে অ্যাটমিক রেডিয়াস অফ এ সিঙ্গেল অ্যাটম ক্যানট বি ক্যালকুলেটেড। এই যে অ্যাটমিক রেডিয়াসটা আমরা একটু আগে দেখলাম, এটা কিন্তু অত সহজে ক্যালকুলেশন করা যায় না। তার কারণ হচ্ছে অ্যাটম হচ্ছে খুবই ছোট, আমরা তো পড়েছি পদার্থের একদম সবথেকে ছোট কণাটা কি, অ্যাটম, যেটা আবার ভাঙা যায় না, ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম ছোটবেলায়। সেই অ্যাটমের এখন আমরা কি বার করছি, রেডিয়াস বার করছি। তাহলে অ্যাটম যেহেতু খুব ছোট, তাই এই অ্যাটম রেডিয়াস করাটা অত সহজে যায় না। আবার আমরা ডি ব্রগলি যখন আমরা পড়েছিলাম যে ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু ডুয়েল নেচার আছে, একটা ওয়েভ নেচার আর একটা হচ্ছে তোমার কি পার্টিকেল নেচার, ঠিক আছে। তো এই ওয়েভ নেচার থাকার কারণে দেখো এভাবে করে চলে যাচ্ছে। তাই যখন আমরা অ্যাটমের একটা রেডিয়াস মাপছি, রেডিয়াস হচ্ছে তোমার কি এই যে সেন্টার থেকে যে তোমার কি আউটার মোস্ট এই যে ইলেকট্রন থাকছে তার যে ডিস্টেন্স, তাহলে ইলেকট্রন এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, মানে এর যে তোমার কি রেডিয়াসের কোনো ফিক্স ইয়ে থাকছে না। যেহেতু তার কারণটা হচ্ছে কি ইলেকট্রন হ্যাজ ওয়েভ নেচার, ইলেকট্রনে কি আছে, ওয়েভ নেচার আছে। এই ওয়েভ নেচার থাকার কারণে বাউন্ডারি অফ অ্যান অ্যাটম ইজ নট ফিক্সড। এই বাউন্ডারি অফ অ্যান অ্যাটমের যে বাউন্ডারি সেটা কিন্তু ফিক্স হয় না। আর অ্যাটমিক বাউন্ডারি যদি না ফিক্স হয় তাহলে আমরা রেডিয়াস কি করে বার করব। এবার দেখো, কিন্তু আমাদের তো রেডিয়াস দরকার, তাই আমরা রেডিয়াস কিভাবে বার করলাম, অ্যাটমিক রেডিয়াস ইজ ক্যালকুলেটেড ইন বন্ডেড স্টেট। বন্ডেড স্টেট কিরকম বন্ড, এটা ধরো একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ দুটো অ্যাটম একসঙ্গে আমরা এক জায়গায় আছে। এবার এদের মধ্যে আমরা কি করলাম, সিঙ্গেল বন্ড অ্যাড করে দিলাম। যখন আমরা সিঙ্গেল বন্ড অ্যাড করে দিলাম, এই সিঙ্গেল বন্ড অ্যাড করলে একটা আমরা ডিস্টেন্স পেলাম। এই ডিস্টেন্সটাকে আমরা যখন 2 দিয়ে ভাগ করব তখন সেটা পেয়ে যাবো অ্যাটমিক রেডিয়াস। তাহলে অ্যাটমিক রেডিয়াস কি বলতো, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, এই দুটো নিউক্লিয়াসের মধ্যেকার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়েছি অ্যাটমিক রেডিয়াস। এই অ্যাটমিক রেডিয়াস আবার 4 ধরনের হয় বেসড অন দ্য ক্যাটাগরি অফ বন্ড।
তো প্রথম হলো কোভ্যালেন্ট রেডিয়াস, তারপর মেটালিক রেডিয়াস, তারপরে ভ্যান ডার ওয়াল রেডিয়াস, তারপর হলো আয়নিক রেডিয়াস। তো কোভ্যালেন্ট রেডিয়াস যখন আমরা বার করব তখন এটা বন্ডেড ফর্মে বার করব, আর ভ্যান ডার ওয়ালটা নন বন্ডেড ফর্মে আমরা বার করব, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, কোভ্যালেন্ট রেডিয়াস, এটা হচ্ছে তোমার কি কোভ্যালেন্ট রেডিয়াস। তাহলে দুটো অ্যাটম যখন এইরকম অবস্থায় থাকবে, ঠিক আছে, একটা অন্যটার সঙ্গে কি করে থাকবে, ওভারল্যাপ করে থাকবে, একটা অন্যটার সঙ্গে ওভারল্যাপ করে থাকবে, ঠিক আছে। তখন আমরা কি করবো, একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারে আমরা কি করলাম, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স বার করলাম। ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স যেটা বেরোলো সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম। তারপরে কি করছে, মেটালিক মানে হচ্ছে তোমার কি দুটো অ্যাটম যখন টাচমি অবস্থায় থাকবে, মানে টাচ করে থাকবে, ঠিক আছে, টাচ করে থাকবে, তখন আর মেটালিক রেডিয়াস অফ মেটালিক একটাই সূত্র, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, এদের মধ্যে কাজের ডিস্টেন্স ডিভাইডেড বাই 2 করলে আমরা পেয়ে যাবো মেটালিক রেডিয়াস। আর ভ্যান ডার ওয়ালে কি বলতো, ভ্যান ডার ওয়াল হচ্ছে তোমার কি ইনার্ট গ্যাসের ক্ষেত্রে দেখতে পাই, ইনার্ট গ্যাসরা কি করে, এরা এরকম ভাবে দূরে দূরে অবস্থান করে, তাও তাদের মধ্যে একটা উইক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, যেটাকে আমরা কি বলছি, ভ্যান ডার ওয়ালের ফোর্স, ঠিক আছে। এই ভ্যান ডার ওয়ালের ফোর্স থাকার ভ্যান ডার ওয়াল এটা উইক ফোর্স, ঠিক আছে, ভ্যান ডার ওয়াল ফোর্স কি নামে জানি না, এটা হচ্ছে একটা উইক ফোর্স। এই উইক ফোর্স থাকার কারণে এরা আমরা কি করলাম, এরা হচ্ছে তোমার কি, এরা যেমন বন্ডেড অবস্থায় ছিল, বন্ডেড অবস্থায় থাকাকালীন আমরা এদের রেডিয়াস বার করলাম, কিন্তু এরা নন বন্ডেড থাকবে, নন বন্ডেড থাকা অবস্থায় আমরা এর কি করব, ভ্যান ডার ওয়ালের রেডিয়াস বার করব। ভ্যান ডার ওয়ালের রেডিয়াস সেম, এদের মধ্যে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, এটার আর এটার মধ্যে যে ডিস্টেন্স ডিভাইডেড বাই আমরা 2 করলে আমরা কি পেয়ে যাব, ভ্যান ডার ওয়াল রেডিয়াস পেয়ে যাব। এবার এখানে আমরা দেখো এরা কি ওভারল্যাপ করে আছে, তাহলে এর যে রেডিয়াস, এর রেডিয়াস সব থেকে ছোট হবে, আর এরা টাচ করে আছে তাহলে এর থেকে এটা বড় হবে, কিন্তু এরা দূরে আছে দেখো, তাহলে এদের রেডিয়াসটা সব থেকে বড় হবে, সেটাই আমরা দেখলাম আর ভ্যান ডার ওয়াল। তারপরে এরা টাচ আছে আর এরা কিন্তু ওভারল্যাপ করে আছে, তাহলে টাচটা হবে তোমার কি আর মেটালিক, আর যারা সব থেকে দূরে আছে সেটা হচ্ছে আর কোভ্যালেন্ট। আবার আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা কোশ্চেন সলভ করতে কাজে লাগে, যেটা ভ্যান ডার ওয়ালের রেডিয়াস নিয়ার অ্যাবাউট 2 ইন্টু রেডিয়াস অফ কোভ্যালেন্ট। তাহলে ভ্যান ডার ওয়ালের যে রেডিয়াস এটা 2 ইন্টু রেডিয়াস অফ কোভ্যালেন্ট, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা 3টে জিনিস শিখলাম, একটা হচ্ছে তোমার কি কোভ্যালেন্ট রেডিয়াস, মেটালিক রেডিয়াস অ্যান্ড ভ্যান ডার ওয়াল রেডিয়াস। তারপরে এবার আমরা কি করবো বলতো, আয়নিক রেডিয়াসের ব্যাপারে জানবো। তা আয়নিক রেডিয়াস, একটা আয়নের মধ্যে কি থাকে, প্রথমে দেখো আয়নটা কিভাবে আমরা তৈরি করছি, এটা হচ্ছে অ্যাটম, অ্যাটমের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান হয়। যখন আমরা কি করলাম, একটা ইলেকট্রন একে আমরা খাইয়ে দিলাম, একটা ইলেকট্রন দিলাম, একটা ইলেকট্রন দেওয়া মানে কি, সেটা তৈরি হয়ে গেলো অ্যানায়ন। আর এই যে অ্যানায়নের কি থাকে, অ্যানায়নের রেডিয়াস থাকে, সেটাকে আমরা বলবো অ্যানায়নিক রেডিয়াস। তারপরে এবার দেখো ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কি করবে, একটা ইলেকট্রন, একে আমরা কি করলাম, একটা ইলেকট্রন দিলাম, আর এর থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে গেল তখন সেটা হয়ে গেল তোমার কি ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নে ইলেকট্রন সংখ্যা কম, প্রোটন সংখ্যা বেশি। অ্যানায়নে কি করলাম, অ্যানায়নে একটা ইলেকট্রন এক্সট্রা দিলাম বলে সে কি হলো, ইলেকট্রন সংখ্যা বেশি, প্রোটন সংখ্যা কম। এখানে ইলেকট্রন সংখ্যা কম, প্রোটন সংখ্যা বেশি। যেহেতু প্রোটন সংখ্যা বেশি তাই কি হবে, নিউক্লিয়াস এবং আউটার ইলেকট্রনের কি হচ্ছে অ্যাট্রাকশনটা, তাহলে প্রোটন মানে ধরো এখানে কি ছিল, এখানে ধরো 5টা প্রোটন 4টে ইলেকট্রনকে টানছে, ঠিক আছে, আর এখানে 5টা প্রোটন, আবার এখানে যেহেতু ইলেকট্রন আমি বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। প্রথমে আগে অ্যাট্রাকশনটা জিনিসটা দেখে নিই। ধরো এখানে হচ্ছে 5টা প্রোটন 4টে ইলেকট্রনকে টানছে, মানে বেশি লোক কম ইলেকট্রনকে টানছে, ঠিক আছে, বেশি লোক কম লোককে টানছে, তার মানে কি টানতে ভালো পারবে, অ্যাট্রাকশনটা বেশি হবে এবং এদের সাইজটা ছোট হয়ে যাবে। তারপরে দেখো এখানে আমরা দেখলাম যেহেতু ইলেকট্রন বেশি তাই নিউক্লিয়াস এবং আউটার মোস্ট ইলেকট্রনের রিপালশনটা বেড়ে যাবে। রিপালশন কিভাবে বাড়বে, ওখানে আমরা দেখেছি, দেখো এটা তো একে টানবে, তাই না, কিন্তু এ বেটারা যে রিপালশন করবে নিজেদের মধ্যে, রিপালশন করার কারণে কি হচ্ছে না, তো সাইজটা বেড়ে যাবে, রিপালশন করার কারণে সাইজটা বেড়ে যাচ্ছিল, আর এখানে অ্যাট্রাকশনের জন্য সাইজটা ছোট হয়ে যাচ্ছিল। এবার দেখো ডিফারেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে, ডিফারেন্ট আয়ন অফ, তার আগে আমরা দেখলাম যে ক্যাটায়নিক রেডিয়াস এবং অ্যানায়নিক রেডিয়াস। তো ক্যাটায়নিক রেডিয়াস হবে কি বলতো, ইনভার্সলি প্রপোর্শনাল টু নেগেটিভ চার্জ, এবং অ্যানায়নিক রেডিয়াস যেটা হবে, অ্যানায়নিক রেডিয়াসটা হবে তোমার কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। ইনভার্সলি প্রপোর্শনাল টু, এটা কি ছিল, ক্যাটায়নিক রেডিয়াসটা পজিটিভ চার্জের, আর অ্যানায়নিক যে রেডিয়াস আছে সেটা নেগেটিভ চার্জের সঙ্গে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু। তাহলে আমরা বলতে পারি যে আয়নিক রেডিয়াস ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ চার্জ বাই পজিটিভ চার্জ, ঠিক আছে, নেগেটিভ চার্জ বাই পজিটিভ চার্জ। যাই হোক, এবার দেখো এখানে আমরা দেখবো ডিফারেন্ট আয়ন অফ সেম এলিমেন্ট। তাহলে সেম এলিমেন্টের ক্ষেত্রে আমরা
কিভাবে আমরা তাদের আয়নটা মানে কোনটা বড় কোনটা ছোট যদি বার করি, তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা যে ইয়ারবাডসগুলো ইউজ করি এখন, ইয়ারবাডসগুলো কি ANC, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং নয়, এটা আমরা মনে রাখার জন্য বললাম। তো এখানে কি বলতো, অ্যানায়নের রেডিয়াস সব থেকে বড়, তারপর নিউট্রাল, তারপরে হচ্ছে তোমার কি ক্যাটায়ন। তাহলে সব থেকে ছোট কার রেডিয়াস, সব থেকে ছোট রেডিয়াস হচ্ছে ক্যাটায়নের, আর তারপরে হচ্ছে তোমার কার অ্যানায়নের, আর সব থেকে বড় কার, তারপরে হচ্ছে নিউট্রাল, আর সব থেকে বড় হচ্ছে অ্যানায়নের। তাহলে অ্যানায়নের সব থেকে বড়, আর নিউট্রালের মিডিয়াম, নিউট্রালের মতো, আর ক্যাটায়নের কি, ক্যাটায়ন হচ্ছে তোমার কি সব থেকে ছোট। এবার কি হচ্ছে মুসু পয়েন্ট মনে রাখো। মুসু পয়েন্ট কি বলছে দেখো, যে পজিটিভ যত বেশি, যত বেশি পজিটিভ তার রেডিয়াস তত ছোট, ঠিক আছে? যত বেশি পজিটিভ হবে রেডিয়াস তত ছোট হবে, আর যত বেশি নেগেটিভ হবে রেডিয়াস তত বড় হবে। এই দুটো পয়েন্ট আমার মনে থাকলে আমি বার করে দিতে পারবো। যেমন এখানে দেখো এনসির কোন রুলটা ফলো করছে দেখো, এখানে হচ্ছে তোমার কি, এটা হচ্ছে নিউট্রাল, আর এখানে আমরা বললাম যে পজিটিভে যে যত বড় সে তত ছোট হবে। তাহলে পজিটিভে এখানে +3 আছে, তাহলে এ সব থেকে ছোট, আর পজিটিভে +2 আছে, এরকমভাবে এটা মিডলে থেকে গেল। তারপরে সেম রুল দেখো, এটা অ্যালুমিনিয়াম এটা কি নিউট্রালের জায়গায় থেকে গেল, ঠিক আছে? আর পজিটিভে যে যত বড় সে তত ছোট হয়ে গেল। তারপর Mn2+, Mn5+, Mn7+, পজিটিভে যে যত বড় সে তত ছোট, ঠিক আছে? যে যত বেশি পজিটিভ সে তত ছোট। এখানে কম পজিটিভ, এ সব থেকে এই তিনটের মধ্যে এ সব থেকে বড়, তারপরে এর থেকে এ বড়, আর এ যেহেতু সব থেকে ভ্যালু বড় পজিটিভে, তাই এটা সব থেকে ছোট। এবার দেখো নেগেটিভের ক্ষেত্রে উল্টো, নেগেটিভে যার ভ্যালু বড় সে কিন্তু বড়, যার ভ্যালু বড় সে কিন্তু বড়, যার ভ্যালু বড় সে কিন্তু বড়। আর এখানে আছে তোমার কি নিউট্রাল মেডিকে থাকলো কি, কারণ হলো কি এদিকে হচ্ছে অ্যানায়নের রেডিয়াস, নিউট্রালের রেডিয়াস, আর ক্যাটায়নের রেডিয়াস। অ্যানায়নের রেডিয়াস সব থেকে বড়, তারপর নিউট্রাল, তাহলে এগুলো সবগুলো কিন্তু অ্যানায়নের পর কি চলে আসে, নিউট্রাল চলে আসে। এবার দেখো নেগেটিভে যে বড় তার কি হচ্ছে অ্যানায়নিক রেডিয়াস বড়, নেগেটিভে যে বড় তার অ্যানায়নিক রেডিয়াস বড় বা রেডিয়াস বড়, ওকে? তারপরে এখানে এটা নিউট্রাল, S2 গ্রেটার দেন কি আছে এরকম, S2 গ্রেটার দেন S, এটা হচ্ছে তোমার কি অ্যানায়ন, আর এটা হলো নিউট্রাল। তারপরে এখানে দেখো অ্যানায়ন, নিউট্রাল, ক্যাটায়ন, এইভাবে করে কিন্তু অর্ডারটা চলতে থাকে। চলো এবার আমরা জানবো যে আইসো ইলেকট্রনিক স্পিসিস কি। তো আইসো ইলেকট্রনিক স্পিসিস মানে হলো কি বলতো, স্পিসিস হ্যাভিং সেম নাম্বার অফ ইলেকট্রন ইজ নোন অ্যাজ আইসো ইলেকট্রনিক স্পিসিস। যেমন এখানে আমরা নিয়ে নিয়েছি কোনটা, সেকেন্ড পিরিয়ড নিয়ে নিয়েছি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের কি নিয়েছি, এদের এই পর্যন্ত আমরা অ্যানায়ন নিয়েছি, এখানে নিউট্রাল, এগুলো ক্যাটায়ন। এবার দেখো এখানে কার্বনের প্রোটন সংখ্যা কত, কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6, নাইট্রোজেনের কত 7, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, নিয়নের 10, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, এরকম করে আমরা কি নিয়েছি বলো, এগুলো আমরা নিয়েছি প্রোটন সংখ্যা। আর এখানে দেখো ইলেকট্রন সংখ্যা, এখানে ইলেকট্রন সংখ্যা -4 আছে, মানে 4, আর এদিকে প্রোটন সংখ্যা 6, যোগ করে দাও 10, এখানে 7, আর এদিকে মাইনাসে যেটা আছে সেটা প্লাস হয়ে যাবে, দিয়ে ইলেকট্রন সংখ্যা 10। এখানে দেখো অক্সিজেনের 8 হয়, প্রোটন সংখ্যা, উপরে যেটা আছে সেটা হয়ে যাবে তোমার কি, যোগ করে দিলে সেটা তার ইলেকট্রন বেরিয়ে যাবে 10টা, মানে এদের প্রত্যেকের ইলেকট্রন করে বেরোবে। আর এদের কি আছে 11টা, প্লাস একটা আছে, মানে এখান থেকে একটা বাদ দিয়ে দাও 10টা হয়ে যাবে। 12, উপরে +2 আছে, 2 বাদ দিয়ে দাও 10টা। এখানে যে 13, উপরে +3 আছে, যেটা বাদ দিয়ে দাও, মানে যে উপরে যেটা থাকবে সেটা বিপরীত করে দাও আর প্রোটন সংখ্যার সঙ্গে, তাহলে আমরা ইলেকট্রন সংখ্যাটা পেয়ে যাই, ঠিক আছে? তাহলে এখানে দেখো এদের প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা কিন্তু 10, প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা 10, মানে এটাকে আমরা কি বললাম, আইসো ইলেকট্রনিক স্পিসিস। তাহলে আইসো ইলেকট্রনিক স্পিসিস মানে স্পিসিস হ্যাভিং সেম নাম্বার অফ ইলেকট্রন, এদের ক্ষেত্রে কি আছে, সেম নাম্বার অফ ইলেকট্রন আছে, তাই এদেরকে আমরা বলছি আইসো ইলেকট্রনিক স্পিসিস। আর আইসো ইলেকট্রনিক স্পিসিসের অর্ডারটা কেমন হবে, আইসো ইলেকট্রনিক স্পিসিসের অর্ডারটাও সেম হবে, নেগেটিভে যে বড় সে সব থেকে বড়, নেগেটিভে যে বড় সে সব থেকে বড়, নেগেটিভে যে বড় সে সব থেকে বড়,
এখানে -4 সব থেকে বড়, -3 এর থেকে বড়, -2 এর থেকে বড়, -1, তারপরে যে নিউট্রাল, নিউট্রালের মধ্যে এবার পজিটিভের ক্ষেত্রে দেখো পজিটিভের সব থেকে যে পজিটিভের ভ্যালু বেশি বড় হলে সে সব থেকে ছোট হয়, পজিটিভের বড় ভ্যালু হলে পজিটিভের ছোট হয়। ঠিক আছে, এটা হলো তোমার কি সেকেন্ড পিরিয়ডে আইসো ইলেকট্রনিক স্পিসিসের অর্ডার। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক কোশ্চেন আছে। এই অর্ডারটা তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে, এখনই তোমরা 4-5 বার করে লিখে নাও এই দুটো অর্ডারই, তার মধ্যে এটা বেশি করে লিখবে। ওকে, এবার দেখো থার্ড পিরিয়ডের ক্ষেত্রেও সেম, এদের প্রত্যেকের ইলেকট্রন আছে 18টা, আর প্রোটনের মধ্যে জানো এটা 15টা, 16টা, 17টা, 18টা, 19, 20, 21, ওই রকম ভাবে যেভাবে শিখালাম ওইভাবেই তোমরা ইলেকট্রন বের করে নিতে পারবে, বা প্রোটন সংখ্যা লিখেই নাও কি আছে। এখানে 15টা, 16, 17, 18, 19, 20, 21, এরকম ভাবে দেখো নেগেটিভে যে বড় সে সব থেকে বড়, তারপরে এটার থেকে বড়, এটার থেকে বড়, নিউট্রাল চলে আসলো। তারপরে এখানে আছে তোমার কি যে পজিটিভে বড় সে সব থেকে ছোট। নেক্সট এখানেও কিন্তু সেম জিনিস লাগছিল, এএনসি আইসো ইলেকট্রনিক স্পিসিস, মানে যাদের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সেম তাদের ক্ষেত্রেও আমার এই এএনসি অর্ডারটা লাগছে। নেক্সট এবার আমরা দেখব যে ফ্যাক্টর এফেক্টিং ফর অ্যাটমিক রেডিয়াস, তাহলে অ্যাটমিক রেডিয়াসের জন্য কোন কোন বিষয়গুলো নির্ভর করছে। দেখো অ্যাটমিক রেডিয়াস হচ্ছে তোমার কি ইনভার্সলি প্রপোর্শনাল টু পজিটিভ চার্জ অ্যান্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নেগেটিভ চার্জ। তাহলে আমরা বলতে পারি অ্যাটমিক রেডিয়াস ইকুয়ালস ইন ডাইরেক্টলি atomic radius proportional to negative charge by positive charge। ওকে, আবার আমরা দেখলাম যে অ্যাটমিক যে রেডিয়াস সেটা কার সঙ্গে, অ্যাটমিক রেডিয়াস হচ্ছে তোমার কি জেড এফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী আধানের সঙ্গে কি ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে আমরা দেখেছিলাম যে জেড এফেক্টিভ মানে হচ্ছে তোমার কি পজিটিভ বাই নেগেটিভ, তাহলে এর উল্টো 1/z এফেক্টিভ হচ্ছে কার, অ্যাটমিক রেডিয়াসের সঙ্গে, তাহলে এই যে তোমার এটা উল্টো করে দাও নেগেটিভ বাই পজিটিভ, সেটা হয়ে গেল অ্যাটমিক রেডিয়াস। আবার এটা বলছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ সেল, নাম্বার অফ সেলের সঙ্গে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তারপরে এবার দেখো আমরা দেখবো যে ট্রেন্ড অফ অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াসের ট্রেন্ড কি কি আছে। এখানে আমরা দেখলাম যখন আমরা লেফট টু রাইট বাম দিক থেকে ডান দিকে যাব তখন কি হচ্ছে জেড এফেক্টিভ বাড়ছে। জেড এফেক্টিভ বাড়া মানে কি অ্যাট্রাকশন বাড়া, অ্যাট্রাকশন বাড়া মানে হলো তোমার কি সাইজটা ছোট হওয়া, সাইজটা ছোট হওয়া। আর গ্রুপের ক্ষেত্রে আমরা দেখলাম টপ টু বটম মানে হচ্ছে ওপর থেকে নিচে যখন যাই তখন কি হয় না, তো সেল নাম্বার বাড়ে, সেল নাম্বার বাড়লে সাইজ বাড়ে। যেমন দেখো ফার্স্ট পিরিয়ডে যদি থাকে তাহলে এখানে তোমার একটা সেল থাকছে, সেকেন্ড পিরিয়ডে দুটো সেল, থার্ড পিরিয়ডে 3টে সেল, এভাবে করে তোমার কি সেল নাম্বারগুলো বাড়তে থাকছে। ঠিক আছে, টপ টু বটম যখন আমরা কি করছি উপর থেকে নিচে আসছি, টপ টু বটম, টপ টু বটমে যখন আমরা আসছি তখন কি ধীরে ধীরে ফার্স্ট পিরিয়ডে একটা, সেকেন্ড পিরিয়ডে, থার্ড পিরিয়ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন, এভাবে করে কি হচ্ছে বলো তো তোমার সেল নাম্বারটা বাড়ছে। আর সেল নাম্বার বাড়া মানে কি, সেল নাম্বার বাড়া মানে সাইজটা বাড়ছে, এটার থেকে দেখো এর সাইজটা বড়, এটার থেকে এর সাইজ বড়, এভাবে করে যত আমরা কি করছি টপ টু বটম নিচের দিকে আসতে থাকি তখন সাইজ নাম্বার বাড়ছে। এবার দেখো যে অ্যাটমিক রেডিয়াস ইন গ্রুপ উইথ নো এক্সেপশন, গ্রুপে যাদের ক্ষেত্রে কোনো ধরনের এক্সেপশন নাই সেইগুলো কি, যেমন হচ্ছে গ্রুপ 1, 2, 3, গ্রুপ 1, 2, 3তে কোনো ধরনের এক্সেপশন নাই। আর 14 থেকে 18 পর্যন্ত 14, 15, 16, 17, 18 এদের ক্ষেত্রে আমরা কি করছি টপ থেকে ডাউন, যখন আমরা কি করছি ওপর থেকে নিচের দিকে যখন আসছি, টপ টু ডাউন, ওপর থেকে নিচের দিকে যখন আসছি তখন কি হচ্ছে সাইজটা বাড়ছে, সাইজটা বাড়ছে। তার মানে নিচে যেটা আছে তার সাইজ সব থেকে বড় হবে, নিচে যেটা আছে তার সাইজ সব থেকে বড়, নিচে যেটা সাইজ সেটা সব থেকে বড়, ওপরে যেটা আছে সেটা সব থেকে ছোট, নিচে যেটা আছে সেটা সব থেকে বড়, ওপরেরটা সব থেকে ছোট। এভাবে করে কতদূর পর্যন্ত আছে 1 থেকে 3 পর্যন্ত কোনো ধরনের ইয়ে নেই, নিচ থেকে ওপর দিকে কি হবে কমবে। এখানে যেমন এটা হচ্ছে সব থেকে বড়, মানে ওপর থেকে আমরা কি হচ্ছি টপ টু ডাউন যদি আসি তাহলে সাইজটা বেড়ে আছে, মানে ওপরেরটা সব থেকে কম আর নিচেরটা সব থেকে বেশি, এরকম ভাবে মনে রাখতে হবে। বা মনে রাখতে পারো নিচেরটা সব থেকে বেশি, ওপরেরটা সব থেকে কম, বাস হয়ে গেল। নেক্সট এবার দেখো এরকম ভাবে এদের কোনো ধরনের এক্সেপশন নেই, সবগুলো সেম। নেক্সট অ্যাটমিক রেডিয়াস ইন পিরিয়ড, তাহলে পিরিয়ডের ক্ষেত্রে আমরা দেখবো যাদের ক্ষেত্রে কোনো ধরনের এক্সেপশন নাই। এক্সেপশন নাই কার ক্ষেত্রে, দেখো ফার্স্ট পিরিয়ড আছে হাইড্রোজেন এবং হিলিয়াম, তাহলে এখানে হিলিয়াম গ্রেটার দেন হাইড্রোজেন। কেন, যেহেতু হিলিয়ামের ক্ষেত্রে কি আছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস, আমরা বললাম ইনার
ইনার্ট গ্যাস যেগুলো আছে তাদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল রেডিয়াস আছে, আর ভ্যান ডার ওয়াল রেডিয়াসের ক্ষেত্রে আমরা ডিস্টেন্সটা বেশি দেখলাম, তাই না? তাহলে এই যে হিলিয়ামের এটা কি রেডিয়াসটা হাইড্রোজেনের থেকে বড় হবে। তারপরে দেখো পিরিয়ড, এখানে সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এই নিয়নটার ক্ষেত্রেও কিন্তু সেম চলে আসবে, নিয়নের ক্ষেত্রেও কি আছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস আসবে। নিয়নটা এখানে কি চলে আসবে, সবার আগে চলে আসবে, নিয়নটা সবার আগে চলে আসবে। আর বাকি যে এটা ছিল এরকমভাবে লেফট টু রাইট যেভাবে কি হয় সাইজটা ছোট হতে থাকে ওই রকমভাবে আমরা লিখে দেবো। তারপরে এখানে আমরা কি দেখলাম যে পিরিয়ড থ্রির ক্ষেত্রে কি লাস্টে এখানে ক্লোরিনের পর আর্গন আছে, আর্গনটাকে আমরা না লিখে ডাইরেক্ট ফার্স্ট লিখে দিয়েছি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এভাবে করে লিখে এটা করে দিয়েছি। তাহলে এগুলো হচ্ছে তোমার কি এদের ক্ষেত্রে কোনো এক্সেপশন নাই। এবার আমরা জানবো যাদের ক্ষেত্রে এক্সেপশন আছে। তো চলো দেখি যে এক্সেপশনাল অ্যাটমিক রেডিয়াস ইন গ্রুপের ক্ষেত্রে এক্সেপশনাল অ্যাটমিক রেডিয়াস, এক্সেপশনাল অ্যাটমিক রেডিয়াসগুলো কি কি দেখো। তো প্রথমত আমরা দেখলাম যে গ্রুপ থ্রিতে এগুলো হচ্ছে তোমার কি পিরিয়ড নাম্বার, সেকেন্ড পিরিয়ডে হচ্ছে তোমার কি বোরন, থার্ড পিরিয়ডে অ্যালুমিনিয়াম, ফোর্থ পিরিয়ডে গ্যালিয়াম, ফিফথ পিরিয়ডে ইন্ডিয়াম, সিক্স পিরিয়ডে কি আছে তোমার কি থ্যালিয়াম, ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম দুই জায়গায় কি আছে এক্সেপশন আছে। অর্ডারটা হওয়ার কথা ছিল কি যে নিচেটা সব থেকে বড় আর উপরটা সব থেকে ছোট, এরকম হওয়ার কথা ছিল ট্যালিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, কিন্তু আসলে এরকম হলো। কেন হলো? কারণ দেখো এখানে ফোর্থ পিরিয়ডে গেছে গ্যালিয়ামের ওপরে কি লাগছে, গ্যালিয়ামের সাইজটা, গ্যালিয়াম হ্যাজ লেস সাইজ দেন অ্যালুমিনিয়াম, গ্যালিয়ামের সাইজটা কার থেকে, অ্যালুমিনিয়াম থেকে ছোট হচ্ছে। কারণ বলছে ডি ইলেকট্রন এর পোর শিল্ডিং, ডি ইলেকট্রনের পোর শিল্ডিং এর জন্য জেড এফেক্টিভ বাড়ছে, সাইজটা কমে যাচ্ছে, যেটাকে আমরা বলছি ট্রানজিশন কন্ট্রাকশন। তাহলে ট্রানজিশন কন্ট্রাকশনের কারণে কি হচ্ছে, গ্যালিয়াম হ্যাজ লেস সাইজ, গ্যালিয়ামের সাইজটা লেস হচ্ছে কার থেকে, অ্যালুমিনিয়ামের থেকে, কিন্তু এখানে এটা বড় হওয়ার কথা ছিল, হয়ে গেল ছোট। তারপরে দেখো এখানে আছে তোমার কি থ্যালিয়াম এবং ইন্ডিয়ামের মধ্যে লাগছে কি বলতো, এখানে দেখো এফ ইলেকট্রন হ্যাজ ভেরি পোর শিল্ডিং এর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যান্থানাইড কন্ট্রাকশন। আর ল্যান্থানাইড কন্ট্রাকশন হওয়ার কারণে জেড এফেক্টিভ বেড়ে যাচ্ছে এবং সাইজ কমে যাচ্ছে, সাইজ এটা সব থেকে বড় হওয়ার কথা ছিল, তো সেই রকম হচ্ছে না। কারণ দেখো নিচে থাকার কারণে সাইজ অনেক বড় হওয়ার কথা, কিন্তু ল্যান্থানাইড কন্ট্রাকশনের জন্য অলমোস্ট সিমিলার অর স্লাইটলি বিগার হয়। তাহলে এই যে ল্যান্থানাইড কন্ট্রাকশন লাগছে, ল্যান্থানাইড কন্ট্রাকশনের জন্য এটা স্লাইটলি বিগার হয়, ঠিক আছে। তাই এটা থ্যালিয়াম, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম আর বোরন এই অর্ডারটা হয়। এই অর্ডারটা আমাদের মনে রাখতে হবে। এখান থেকে পিআইকিউ আসে এবং এসেছে এবং আবারও আসবে, তাই এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এক্সেপশনগুলোই। এবার দেখো যে গ্রুপ 3 এর ক্ষেত্রে কোনো ধরনের এক্সেপশন নাই। গ্রুপ 3 এরকমভাবে চলে আসবে, ল্যান্থানাম, ইট্রিয়াম, স্ক্যান্ডিয়াম এভাবে চলে আসবে। কিন্তু গ্রুপ 4 থেকে 11 পর্যন্ত আমরা কি দেখবো যে 5 এবং 6 নাম্বার পিরিয়ডে কি হয়, তো সাইজটা বলছে তোমার কি অলমোস্ট সিমিলার হয়। 5 এবং 6 নম্বর পিরিয়ডে এখানে দেখো এইচএফ, জেডার, তারপর টিএ, এনবি এগুলো কি হচ্ছে দেখো পুরো পিরিয়ডটাই কখন পর্যন্ত না, তো 4 থেকে 11 নম্বর পর্যন্ত গ্রুপ এদের কি হয় সবগুলো সেম কি হয় না, তো তোমার কি ল্যান্থানাইড কন্ট্রাকশন লাগছে, ল্যান্থানাইড কন্ট্রাকশন লাগছে। এই ল্যান্থানাইড কন্ট্রাকশন লাগার কারণে এখানে আছে তোমার কি 5th পিরিয়ড এবং 6th পিরিয়ডের ক্ষেত্রে এই তোমার কি হফনিয়াম, জার্কোনিয়াম, তারপর ট্যান্টালাম, নায়োবিয়াম এই ধরনের এগুলো কি প্রত্যেকে সিমিলার হয়ে যাচ্ছে বা সমান হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এসে কিন্তু এটা আবার কাজ করছে না। 12 নম্বর ক্ষেত্রে নর্মাল ভাবে চলে আছে, 12 নম্বর ক্ষেত্রে নর্মাল ভাবে নিজেটা সব থেকে বেশি, তারপরে এটা আর একটু, এটা তার থেকে ছোট, আর এটা সব থেকে ছোট, এই রুলটা যেটা নর্মাল রুল ছিল গ্রুপের ক্ষেত্রে সেটাই কাজ করছে। যেমন এখানে বললাম যে পারদ যেটা আছে সেটা হচ্ছে একটা লিকুইড, নো কন্ট্রাকশন অ্যাপ্লিকেশন, তাই এখানে আমরা কোনো ধরনের কন্ট্রাকশন অ্যাপ্লিকেশন করতে পারবো না, বিকজ অ্যান্ড অ্যাটমস আর ফার ফ্রম ইচ আদার, কারণ এখানে তোমার কি আছে অ্যাটম যেগুলো আছে সেগুলো একে অপরের থেকে অনেক দূরে আছে। তারপরে দেখো এবার যে গ্রুপ, এটা কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এই অর্ডারগুলো যে তোমার কি 5th পিরিয়ড এবং 6th পিরিয়ডের সাইজ সমান হয়ে যায়, তাই এখানে আমার কি গ্রুপ 4 থেকে 11 অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে। সবকটা এগুলো যে এক্সেপশনগুলো আছে এক্সেপশনগুলো বেশি করে মনে রাখতে হবে। এবার দেখো যে এক্সেপশন এক্সেপশনাল অ্যাটমিক রেডিয়াস ইন পিরিয়ড, তাহলে পিরিয়ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি কি হচ্ছে দেখো, सुन तुम मुझसे विवाह कर फिर कोई नहीं कुछ जानेगा, এটা তো আমি আগেই পড়িয়েছিলাম তোমাদের, যাই হোক। তো এবার এখানে আমরা দেখবো যে অ্যাটমিক রেডিয়াসগুলো কিভাবে হচ্ছে। অ্যাটমিক রেডিয়াসগুলো হচ্ছে দেখো স্ক্যান্ডিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত কি হচ্ছে, জেড এফেক্টিভ বাড়ছে শিল্ডিং এর থেকে। মানে জেড এফেক্টিভ যখন আমরা বলবো, আমি যখন বলবো জেড এফেক্টিভ, তোমরা কি বলবে অ্যাট্রাকশন, জেড এফেক্টিভ বললে কি বুঝবে অ্যাট্রাকশন। আর যদি বলি শিল্ডিং বললে কি বুঝবে রিপালশন। এখানে আমরা বললাম যে এখানে
বলছে ফেকনির ক্ষেত্রে কি হয় না, তো জেড এফেক্টিভ এবং শিল্ডিং কি হয়, পরস্পরের সঙ্গে সমান হয়। জেড এফেক্টিভ এবং শিল্ডিং সমান মানে অ্যাট্রাকশন এবং রিপালশন সমান। আর এখানে তোমার কি জিঙ্ক গ্রেটার দেন কপার, এখানে কেন হচ্ছে, কারণ এখানে হচ্ছে তোমার কি শিল্ডিং গ্রেটার দেন জেড এফেক্টিভ, মানে যে রিপালশনটা বেশি হচ্ছে কার থেকে, অ্যাট্রাকশনের থেকে। তাহলে এখানে বললাম অ্যাট্রাকশন বেশি, রিপালশন কম, মানে সাইজটা ছোট হয়ে যাচ্ছে। অ্যাট্রাকশন রিপালশন সমান মানে হচ্ছে তোমার কি, সাইজটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। রিপালশন বেশি মানে অ্যাট্রাকশনের থেকে, তার মানে কি সাইজটা বেড়ে যাবে। ওখানে ডায়াগ্রামেটিক্যালিও দেখালাম, মানে এটা দেখালাম যে কি হলো, অ্যাট্রাকশন যদি বেশি হয় কার থেকে, রিপালশনের থেকে। অ্যাট্রাকশন বেশি হলে রিপালশনের থেকে সাইজটা কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। অ্যাট্রাকশন রিপালশন সমান, সাইজ কনস্ট্যান্ট থাকছে। রিপালশন বড়, অ্যাট্রাকশন কম, তাহলে কি হচ্ছে, রিপালশন বড় হলে সাইজটা বড় হয়ে যাচ্ছে। এবার দেখো কম্বাইন রেডিয়াস ফর এস ব্লক, এস ব্লকের জন্য কম্বাইন রেডিয়াস, এটা আমাদের ট্রিকটা মনে রাখতে হবে। ইএন, ইটা এরকম হবে স্টাইলিশ ওয়ালা ই, দেখো বেরিলিয়াম, লিথিয়াম, এভাবে চলে এসো, ম্যাগনেসিয়াম, এভাবে, এইভাবে, আবার অর্ডার এভাবে, তোমার কি ক্যালসিয়ামের পর স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম, আবার এদিকে পটাশিয়াম চলে যাও, রুবিডিয়াম, সিজিয়াম, এইভাবে করে ইএন যদি আমরা মনে রাখতে পারি। আর এটা হচ্ছে তোমার কি ফাইনাল অর্ডার, যেটা তোমরা দেখে নাও এরকমভাবে, এটা থেকে এটা লেখা হয়েছে, এটা হলো তোমার কি ফাইনাল অর্ডার। ওকে, এটা মনে রাখবে। তারপর এ ব্লকের জন্য আমরা দেখছি জেনারেল লেফট টু রাইট গেলে কি হচ্ছে, সাইজটা ডিক্রিজ হয় ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন, বিকজ ইলেকট্রন আর progressively filled into 4f subcell which have 4 sigma, যার 4 সিগমা আছে এবং প্রোগ্রেসিভলি 4f এর মধ্যে পড়ছে। তার কারণে যখন আমরা যাচ্ছি কোন দিকে, লেফট থেকে রাইটের দিকে, বাম দিক থেকে ডান দিকের দিকে, তখন কি হচ্ছে, রেডিয়াসটা কমে যাচ্ছে, ঠিক আছে, ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন। এবার দেখো এরকমভাবে যে অর্ডার, ঠিক আছে, এ ব্লকের এরকম হওয়ার কথা ছিল, কিন্তু ইউরোপিয়ামটা সবার আগে চলে আসবে, কারণ ইউরোপিয়ামের ক্ষেত্রে কি আছে বলতো, 4f7 মানে হচ্ছে হাফ ফিল্ড স্টেবল কনফিগারেশন আছে, ঠিক আছে, এবং আরেকটা কি আছে, উইক মেটালিক বন্ডিং আছে, যার ফলে কি হচ্ছে না, তো তোমার কি সাইজটা বেড়ে যাচ্ছে। আর সাইজটা বেড়ে যাওয়ায় কি, এ সবার আগে চলে আসছে, ঠিক আছে। কিন্তু যখন M+3 অক্সিডেশন স্টেটে আমরা কি করছি, জন মেটাল +3, ঠিক আছে, অক্সাইড জন গঠন করবো, তখন হচ্ছে M+3, এরকমভাবে যখন তোমার ক্যাটায়ন চলে আসছে M+3 অর্ডারের ক্ষেত্রে কি হচ্ছে, লেফট টু রাইটে কি হচ্ছে না, তো ডিক্রিজ হয়ে যাচ্ছে ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশনটা কি বলতো, ইমপারফেক্ট শিল্ডিং অফ 4f ইলেকট্রন। এখানে এই যে নর্মাল যে তোমার ট্রেনটা থাকে সেটা ওইরকমই হবে, ঠিক আছে। এখানে যেমন ইউরোপিয়াম আগে চলে আসলে, এখানে আগে আসবে না, এটা যেখানে থাকে সেই জায়গাটাই থেকে যাবে। ওকে, চলো এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একদম লুটে পুটে করি। এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম সেগুলো আশা করছি তোমরা লিখেছো, ঠিক আছে। লেখার পর এই কোশ্চেনগুলো সলভ করছো এবং 4-5 বার পড়েছো, তার এটা আমি আশা করব। যে তোমরা প্রত্যেকটা কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ার পর পজ করবে, নিজে থেকে অ্যান্সার করবে, অ্যান্সার করে কমেন্ট বক্সে লিখবে। আমার আগে কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে। দেখো এখানে আমরা দেখলাম যে এনসিইআরটির ইনটেক্সটে একটা কোশ্চেন আছে, হুইচ আর দ্য ফলোয়িং স্পিসিস উইল হ্যাভ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট সাইজ। এগুলোর মধ্যে লার্জেস্ট এবং স্মলেস্ট সাইজ দেখাতে বলেছে, যে একটা হচ্ছে তোমার কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ক্যাটায়ন, অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্যাটায়ন। তাহলে প্রথমত আমরা দেখব যে আমরা একটা রুল শিখেছিলাম কি বলতো, এ greater than n greater than c, active noise cancelling, anion neutral greater than cation। তাহলে ক্যাটায়নের কি হয়, সব থেকে রেডিয়াস ছোট হয়। আবার ক্যাটায়নের ক্ষেত্রে আমরা কি দিয়েছিলাম, যার যত বেশি পজিটিভ সে তত ছোট, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোমার কি সব থেকে ছোট কি হয়ে গেল, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামটা কি হয়ে গেল বলো, অ্যালুমিনিয়ামটা হয়ে গেল তোমার কি স্মলেস্ট। এবার তাহলে লার্জেস্টটা কার মধ্যে থেকে বেরোবে, অবভিয়াসলি নিউট্রালের মধ্যে থেকে বেরোবে। এবার যে নিউট্রালের ক্ষেত্রে কিভাবে বেরোবে, এখানে দেখো, এখানে সেকেন্ড এই যে ওয়ার্ডারটা ছিল আমাদের মধ্যে আছে কি, সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম গ্রেটার দেন সিলিকন গ্রেটার দেন ফসফরাস সালফার ক্লোরিন। তাহলে এখানে ম্যাগনেসিয়াম আগে আসছে, তাহলে ম্যাগনেসিয়াম, আর আমার কোশ্চেন আসছে তোমার কি, ম্যাগনেসিয়াম আছে আর অ্যালুমিনিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটা বড় হয়ে গেল, এটা। তাহলে এটা হয়ে গেল তোমার কি লার্জেস্ট, এটা সব থেকে বড় আর সব থেকে ছোট Al3+। তো আমার আগে যারা যারা অ্যান্সার করেছো তারা কমেন্ট বক্সে নিজের নাম্বার +4 লিখে দাও। এবার দেখো যেই মেন 2021 একটা কোশ্চেন আছে, সেটা কি, দ্য আয়নিক রেডিয়াস অফ K+, Na+, Al3+, Mg2+। ওহো, আমি একটু আগে বললাম যে এটা মনে রাখো, এটা কি বলতো,
এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। দেখো এর 10টা ইলেকট্রন, এর কি সোডিয়াম 11, একটা বাদ দিয়ে দাও 10 হয়ে যাচ্ছে। অ্যালুমিনিয়াম থেকে 3টা বাদ দাও 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 13 থেকে 3 বাদ দাও 10। ম্যাগনেসিয়াম 12 থেকে 2 বাদ দাও 10। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, এদের ক্ষেত্রে দেখতে পেলাম আইসো ইলেকট্রনিক স্পিসিস, প্রত্যেকের ক্ষেত্রে 10টা ইলেকট্রন, আর পটাশিয়ামটা আলাদা। তো এর যে অর্ডার সেটা আমরা কিভাবে লিখবো, তো সোডিয়ামের নিচে এই Na+, এর নিচে নিশ্চয়ই থাকে কি পটাশিয়াম, সোডিয়ামের নিচে থাকে পটাশিয়াম। আর এদের যে অর্ডার, এখানে দেখো সবগুলো প্লাস আছে, তো সাজানোর কোনো ব্যাপার নাই। প্লাসের ক্ষেত্রে আমরা কি জানি, যার যত প্লাস সে তত ছোট। তাহলে এখানে তোমার কি চলে আসবে, ম্যাগনেসিয়াম, তাই তো। এখানে কি আসবে, সোডিয়ামের পর আসবে ম্যাগনেসিয়াম, আর তারপরে শেষে কি আসবে তোমার অ্যালুমিনিয়াম, এর প্লাস সব থেকে বেশি। আর এখানে কি, এখানে পটাশিয়াম যে নিচে আছে তার কি হবে, রেডিয়াসটা বেশি হবে, ঠিক আছে। এটা গ্রুপ আর এটা হয়ে গেলো তোমার পিরিয়ড। তাহলে এই যে ফাইনাল অর্ডারটা কে প্লাস, কই দেখো কে প্লাস সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম 2 প্লাস গ্রেটার দেন এটা, তাহলে অ্যান্সার হয়ে গেলো 3। এর অ্যান্সার কত, 3। ওকে, নেক্সট এবার যেই মেন 2021 যে কোশ্চেনটা আছে সেটা দেখো, আয়নিক রেডিয়াস অফ সোডিয়াম আয়ন ইজ 1.02 অ্যাংস্ট্রম, দ্য আয়নিক রেডিয়াস অফ ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম। তো সেম জিনিস দেখো, সোডিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম এটাও আইসো ইলেকট্রনিক স্পিসিস। তো আইসো ইলেকট্রনিক স্পিসিসের অর্ডারটা আমরা একটু আগে দেখলাম, সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম 2 প্লাস গ্রেটার দেন অ্যালুমিনিয়াম 3 প্লাস। তো এখানে আমরা কি দেখবো, যে এখানে বলেছে যে 1.02 অ্যাংস্ট্রম। তো এটা অবশ্যই এর থেকে ছোট হবে, আর সব থেকে ছোট হবে এটা। এখানে অপশানে দেখো 68, এটা থেকে 68 72, তাহলে 68 মানে এটা ঠিক আছে ছোট হচ্ছে, কিন্তু এটাও বড় হয়েছে, এটা হবে না। তারপর 0.85 আর 0.99 এটা ছোট, কিন্তু এটাও বড় হয়েছে, এটা হবে না। তারপরে দেখো 0.72 হচ্ছে, আর তারপরটা এটাই হয়ে যাবে 72 দেখো, আর এটা হয়েছে তার থেকে ছোট 0.55 বা 0.55। ওকে, এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট এবার দেখো, যেই মেন 2021 আর একটা কোশ্চেন এসছে, দ্য আয়নিক রেডিয়াস অফ F মাইনাস অ্যান্ড O2 মাইনাস রেসপেক্টিভলি 1.33 অ্যাংস্ট্রম, 1.4 অ্যাংস্ট্রম, while the covalent radius of N is 0.7 angstrom. The correct statement for the ionic radius of N3 minus. তাহলে এখানে দেখো N3 minus আছে, O2 মাইনাস অ্যান্ড F মাইনাস। এখানে আবার ANC লাগাও, ANC লাগালে আমরা কি বলছিলাম, নেগেটিভে যে ছোট, এখানে আমরা কি করছি, সলভ করছি। দেখো নেগেটিভে যে ছোট তা সে সব থেকে বড় রেডিয়াস, নেগেটিভে যে ছোট তার থেকে এবার ছোট আছে O2 মাইনাস, তার থেকে ছোট আছে তোমার কি F মাইনাস। তাহলে এখানে আমরা দেখলাম যে N3, এখানেই তো এর সাপেক্ষে তো চেয়েছে না। দ্য কারেক্ট স্টেটমেন্ট ফর দ্য আয়নিক রেডিয়াস অফ N3 সাপেক্ষে, তাহলে N3 কার থেকে বড়, O2 মাইনাসের থেকে বড়, F মাইনাসের থেকে বড়, ঠিক আছে। ইট ইজ স্মলার দ্যান F মাইনাস অ্যান্ড N মাইনাস, না। ইট ইজ বিগার দ্যান O2 মাইনাস অ্যান্ড F মাইনাস, হ্যাঁ। এটা কি আছে, O2 মাইনাস অ্যান্ড F মাইনাস থেকে, এটা সিঙ্গেল কারেক্ট অ্যান্সার। তাহলে এটাই হবে, বাকিগুলো তোমরা দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন সলভ করি। তাহলে কোশ্চেন ইজি লাগছে তো নাকি, লাগারই কথা। চলো নেক্সট এবার দেখবো, যেই মেন 2022 যে কোশ্চেনটা এসছে সেটা হলো কি, দ্য পেয়ার ইন হুইচ আয়নস আর আইসো ইলেকট্রনিক উইথ Al3+। তাহলে আবার দেখো, আবার চলে আসলো Al3+ এর সঙ্গে কারা, Al3+ কটা ইলেকট্রন আছে, Al3+ আছে আমার 10টা ইলেকট্রন। এখানে দেখো O2 মাইনাসে কটা ইলেকট্রন, 10টা ইলেকট্রন। Mg2+ এ ইলেকট্রন কটা, 10টা। আমি আর হিসাব করলাম না, এটাই করে দিলাম, বাকিগুলো তোমরা দেখে নাও। বাস, ওই একটা অর্ডার মনে রাখতে বলেছিলাম, দেখছো একটা অর্ডার থেকে কতগুলো কোশ্চেন এসছে। এবার দেখো, যেই মেন 2022-এ দ্য আয়নিক রেডিয়াস অফ O2 মাইনাস অ্যান্ড Mg2+ আর সেম, এটা হচ্ছে তোমার কি অ্যাসারশন। আর রিজন বলেছে বোথ O2 মাইনাস অ্যান্ড Mg2+ আর আইসো ইলেকট্রনিক স্পিসিস। দেখো এখানে আমরা কি দেখলাম, এখানে হচ্ছে তোমার কি বোথ O2 মাইনাস অ্যান্ড Mg2 মাইনাস আর আইসো ইলেকট্রনিক স্পিসিস। হ্যাঁ, দুজনের ক্ষেত্রে 10টা করে ইলেকট্রন আছে, তাই এদেরকে আমরা কি বললাম, যে এরা হচ্ছে তোমার কি সেম ইলেকট্রনিক স্পিসিস। কিন্তু এই যে ফার্স্ট স্টেটমেন্ট দিয়েছে যে এদের আয়নিক রেডিয়াসটা সেম, আয়নিক রেডিয়াসটা সেম হবে না, কারণ ইলেকট্রন এদের ক্ষেত্রে সেম আছে, ইলেকট্রন কিন্তু এদের ক্ষেত্রে সেম আছে, কিন্তু প্রোটনটা সেম নাই। তাহলে কি হচ্ছে, রেডিয়াস ডিপেন্ডস, এই যে রেডিয়াস আছে আয়নিক রেডিয়াস, এই রেডিয়াসটা ডিপেন্ড করবে কার উপর, প্রোটনের উপর।
প্রোটনের উপর। দেখুন ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12টা প্রোটন আছে আর এর ক্ষেত্রে 8টা প্রোটন আছে। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কটা প্রোটন আছে বলো তো? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12টা প্রোটন আছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12টা প্রোটন আছে আর এখানে আছে তোমার কি অক্সিজেনের ক্ষেত্রে কটা প্রোটন আছে? 8টা প্রোটন আছে। তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে? ম্যাগনেসিয়ামের প্রোটনটা বেশি, তাই এর কি হবে, এটা কি করবে, পুল করবে, ঠিক আছে, এটা পুল করবে ক্লোজার, এটা কম্পারেটিভলি ছোট হবে, ঠিক আছে, যেহেতু প্রোটন বেশি। আর এখানে তোমার কি আছে, এখানে এর রেডিয়াসটা তুলনামূলকভাবে বড় হবে, তাই তো? তাহলে এখানে এদের রেডিয়াসটা সেম হচ্ছে না, মেনলি এই জিনিসটা দেখো। এর ক্ষেত্রে বললো যে তোমার যে ইলেকট্রন সেম থাকলে কি হবে, ইলেকট্রন সেম থাকলে হবে না, কারণ এখানে আমরা বললাম যদি এদের মধ্যে কি থাকে, এখানে প্রোটন আর এখানে ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন সেম আছে, কিন্তু যদি প্রোটন যদি সেম না থাকে, একজনের কাছে 8টা আছে, একজনের কাছে তোমার 12টা আছে, তাহলে কি করে তোমার অ্যাটমিক রেডিয়াস সমান হতে পারে? আর অ্যাটমিক রেডিয়াস কি আছে, যে রেডিয়াস আছে, রেডিয়াস কিন্তু ডিপেন্ড করছে কার উপর? প্রোটনের উপর। রেডিয়াস ডিপেন্ড করছে প্রোটনের উপর। তাহলে এখানে 12টা আছে, এটা কি করবে, 12টা যে প্রোটন আছে সেটা কি করবে, ইট পুলস ইটস ইলেকট্রন ক্লোজার কম্পারেটিভলি অক্সিজেন। তাহলে অক্সিজেনের থেকে এটা কি করবে, বেশি কাছে টানবে, ঠিক আছে। তাই এইটা কিন্তু যে অ্যাসারশন আছে, অ্যাসারশনটা ট্রু নয়, কিন্তু রিজনটা ট্রু। তাহলে অ্যাসারশন ইজ ফলস অ্যান্ড রিজন ইজ ট্রু, এটাই হয়ে গেল অ্যান্সার। ইজি ছিল। নেক্সট এবার দেখো, যেই মেন 2024-এ যে কোশ্চেনটা এসছে, কারেক্ট স্পিসিস ফর O2 মাইনাস F মাইনাস Na প্লাস Mg প্লাস। আবার দেখো সেই জিনিস, সেম জিনিস আসলো। তাহলে এরা কি বলতো, ফার্স্ট এরা প্রত্যেকে কিন্তু আইসো ইলেকট্রনিক স্পিসিস, কারণ এদের ক্ষেত্রে 10টা করে ইলেকট্রন আছে। তাহলে স্টেটমেন্ট এটা হয়ে গেল ট্রু। তোমার বি এর ক্ষেত্রে আমরা বললাম যে সেম নিউক্লিয়ার চার্জ। সেম নিউক্লিয়ার চার্জ মানে হচ্ছে তোমার কি বলতো, ফার্স্টে আমরা বললাম যে নিউক্লিয়ার চার্জ মানে হলো তোমার কি, নাম্বার অফ প্রোটন। তো নাম্বার অফ প্রোটন দেখো, নাম্বার অফ প্রোটন আমরা দেখবো কি কার জন্য কি আছে, প্রথমে হচ্ছে তোমার কি অক্সিজেন 2 মাইনাস, তাহলে অক্সিজেনের জন্য 8টা করে আছে, অক্সিজেনের জন্য কটা, 8টা। তারপরেরটা কি আছে, এফ মাইনাস, এফ মাইনাসের জন্য কটা আছে তোমার কি, 9টা। তারপরে আমরা কি দেখবো, সোডিয়াম, সোডিয়ামের জন্য কটা, সোডিয়ামের জন্য হচ্ছে তোমার কত, 11টা। তারপরে হচ্ছে তোমার কত, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের জন্য কটা, 12টা। তাহলে এদের ক্ষেত্রে নিউক্লিয়ার চার্জ সেম হলো না, কারণ এদের কি প্রোটন নাম্বারটা ডিফারেন্ট, তাই নিউক্লিয়ার চার্জটা সেম হলো না। তাই এই যে এই স্টেটমেন্টটা ভুল। এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে O2 হ্যাজ দ্য লার্জেস্ট আয়নিক রেডিয়াস। হ্যাঁ, নেগেটিভে যে বড় সে এদের মধ্যে সব থেকে বড়, এটা ঠিক আছে। Mg2 প্লাস হ্যাজ দ্য স্মলেস্ট আয়নিক রেডিয়াস, এটাও ঠিক। পজিটিভে যে ছোট তার সব থেকে ছোট, তাহলে এখানে আমরা পেলাম ACD। দেখো দেখো ACD অ্যান্সার ঠিক আছে। এবার দেখো যেই 2025 রিসেন্ট কোশ্চেন, তাজা তাজা কোশ্চেন, চলো সলভ করা যাক। এখানে আছে দ্য ইনকারেক্ট ডিক্রিজিং অর্ডার, দ্য ইনকারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক রেডিয়াস। ইনকারেক্ট ডিক্রিজিং অর্ডার চেয়েছে, তাহলে এখানে যে অর্ডারটা হয় এরকমভাবে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন সময়, এখানে অর্ডারটা হচ্ছে তোমার কি ম্যাগনেসিয়াম নিচে থাকলো, ম্যাগনেসিয়ামের থেকে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, আর এখানে হচ্ছে তোমার কি বোরন গ্রেটার দেন কার্বন গ্রেটার দেন অক্সিজেন। তাহলে এটা কিন্তু ঠিক আছে, ইনকারেক্ট বলেছে, তাহলে এটা ঠিক আছে। তারপরে এখানে আমরা দেখব এর যে অর্ডারটা হয়, এর অর্ডারটা আবার দেখো, এর হচ্ছে তোমার কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম নিচে আছে, অ্যালুমিনিয়ামের উপর আছে তোমার কি বোরন, বোরন অ্যালুমিনিয়াম, বোরনের থেকে নাইট্রোজেনের বেশি, এর থেকে ফ্লোরিনের বেশি, তাহলে এটাও ঠিক আছে। তারপরে অর্ডারটা দেখো, তারপরেরটা বলছে যে তোমার কি বেরিলিয়াম গ্রেটার দেন, বেরিলিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, না কখনো হবে না। এটা হচ্ছে তোমার কি ম্যাগনেসিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম হয়, আমরা অর্ডারগুলো দেখেছি। তারপরেরটা এখানে এই অর্ডারটা দেখো, এই অর্ডারটার ক্ষেত্রে কি হয়, সিলিকন, ফসফরাস, ক্লোরিন, ঠিক আছে, আর ক্লোরিনের উপর আছে ফ্লোরিন, তাহলে এটাও ঠিক আছে। তাহলে এখানে বলেছে ইনকারেক্ট বলেছে, তাই না, কোশ্চেনে আমরা আন্ডারলাইন করলাম ইনকারেক্ট, এটা এটা হয়েছে ইনকারেক্ট, কারণ বলছে এখানে দিয়েছে বেরিলিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, কিন্তু হয় কি ম্যাগনেসিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম। ওকে, এটা হয়ে গেল। এবার দেখো এখানে যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 15, এটা আমাদের মনে রাখার জন্য ফার্স্ট এরটা আমরা কি, এই দেখো এই অর্ডারটা চিনতে পারছো কি, আমি একটু আগে বললাম যে এটা মনে রাখো ইএন, ওই ইএন থেকে, আর এটা কিন্তু ওটা থেকে সবগুলো ঠিক আছে। আর এটা কিন্তু এইটা ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম আর বোরন, এই অর্ডারটাও ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে।
আর এখানে ওই তো এটা যেটা বললাম মনে রাখো প্রত্যেকগুলো, তাহলে এখানে সব কটাই ঠিক আছে। ঠিক আছে, এবার চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। এবার চলো আমরা দেখি যে কারেক্ট অর্ডার অফ অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াসের কারেক্ট অর্ডার ওই যে আমরা দেখেছিলাম কত নাম্বার, ওই যে পিরিয়ডটা सुन तुम मुझसे विवाह कर फिर कोई नहीं कुछ জানেগা, ওইটা দেখো এটা ফার্স্ট যে অর্ডারটা ছিল এটা ঠিক আছে, তারপর একটা ফেকোনি এটাও ঠিক আছে, জিঙ্ক গ্রেটার দেন কপার এটাও ঠিক আছে, তাহলে এখানে সবকটাই ঠিক আছে। ওকে, নেক্সট এবার দেখো মণিপুর নিট 2023-এ যেটা হয়েছিল, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট অল আইসো ইলেকট্রনিক স্পিসিস। অল আইসো ইলেকট্রনিক স্পিসিস এখানে বলেছে। তো এখানে দেখো প্রথমটার ক্ষেত্রে কি আছে, এগুলো কিন্তু এটা কিন্তু O2 মাইনাস নয়, এটা শুধুমাত্র O মাইনাস আছে, ঠিক আছে। তাহলে O2 মাইনাস থাকলে এটা কিন্তু হয়ে যেত সবগুলোর ক্ষেত্রে 10টা ইলেকট্রন হতো, তাহলে কিন্তু এখানে দেখলাম আমরা এর ক্ষেত্রে 10টা ইলেকট্রন আছে, Na প্লাস Mg2 প্লাস অ্যান্ড F মাইনাস, এদের ক্ষেত্রে 10টা ইলেকট্রন আছে, কিন্তু O মাইনাসের ক্ষেত্রে 9টা ইলেকট্রন, তাই এটা হচ্ছে না। তারপরে এখানে কিন্তু ক্যালসিয়াম 2 প্লাস আর্গন, এটা এখানে সবার ক্ষেত্রে 18টা ইলেকট্রন আছে, এটা হয়ে যাচ্ছে। এখানে দেখো সোডিয়াম ক্লোরিন অক্সিজেন, এখানে তো আমরা জানি Na প্লাসের ক্ষেত্রে কটা, Na প্লাসের ক্ষেত্রে 10টা, আর O মাইনাসের ক্ষেত্রে 10টা, O মাইনাসের ক্ষেত্রে 9টা গো। আর এখানে থাকছে কি ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে 18টা ইলেকট্রন, আর NO প্লাসের ক্ষেত্রে আমরা কি করে বার করবো, নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের 7 আর অক্সিজেনের 8, 7 8 15 থেকে প্লাস 1 আছে মানে বাদ দিয়ে দাও 14টা ইলেকট্রন, তাহলে এটাও হচ্ছে না, এটা একটা হচ্ছে। তারপর এখানে N2 কি করে বার করে দেখো, N2 এখানে 7 দুগুণা কত হয় 14, তার সঙ্গে 8 যোগ করে দাও 22 অক্সিজেনের। এখানে দেখো এটা কি করে বার করবে, এখানে হচ্ছে তোমার কত 7 দুগুণা 14 প্লাস 4 8 32 যোগ করো 6 4 46টা। NO প্লাস এখানে নাইট্রোজেনের 7টা, অক্সিজেনের 8টা, তার থেকে একটা বাদ দিয়ে দাও, এখানে হয়ে যাবে তোমার কথা 14টা, এটা হচ্ছে না। আর NO আর বার করে কি করো, সবগুলো তো আলাদা, NOটা তোমার জন্য কাজ, হোমওয়ার্ক বার করো, তাহলে অ্যান্সারটা হচ্ছে এটা, বাস। এবার দেখো নিট 2010 তখন PMT চলতো হরিয়ানায়, একটা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনটা তো তোমার এখানে পড়া উচিত। এখানে হচ্ছে তোমার কি ANC লাগাও, হেডফোন লাগিয়ে দাও, বাস হয়ে গেল। তারপরে হচ্ছে তোমার কি কারেক্ট ফর আয়নিক রেডিয়াস, তাহলে আয়নিক রেডিয়াসের জন্য কারেক্ট আয়নিক রেডিয়াস হচ্ছে তোমার কি, আয়নিক রেডিয়াস ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড ইফেক্টিভ, এটা তো কোশ্চেনে পড়লে। এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক। অ্যান্ড আজকের জন্য লাস্ট কোশ্চেন, সেটা আমি করে দিচ্ছি, ইজি কোশ্চেন না, এটাও তোমরা করবে। চলো লাস্ট কোশ্চেনটা কি, কারেক্ট অর্ডার ফর স্ক্রিনিং এফেক্ট, পেনিট্রেশন পাওয়ার, অ্যাট্রাকশন পাওয়ার অফ ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস। ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাট্রাকশন পাওয়ার কার থেকে বেশি, মানে কীরকম অর্ডারটা হয়, এটা আমরা জেনেছি সবার ক্ষেত্রে কি SPDF, তো এরকম অর্ডার কোনটা আছে এটা। সো আই হোপ তোমরা অ্যাটমিক রেডিয়াস, জেড এফেক্টিভ অ্যান্ড কি পেনিট্রেশন পাওয়ার বা পেনিট্রেশন ইফেক্ট এইগুলো বুঝতে পারলে। তো চলো দেখা হচ্ছে নেক্সট লেকচারে, আজকের মতো টাটা বাই বাই, জয় হিন্দ জয় ভারত।